আসসালামু আলাইকুম। আমি এখন জিএসটি অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার সম্পূর্ণ শেষ করে দিব। এই ভিডিওটি তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ করে নাও। আমরা প্রথমে পড়ব পরিবেশ রসায়ন। দেখো 24-25 ও 23-24 শিক্ষাবর্ষে পরিবেশ রসায়ন থেকে 4টি করে প্রশ্ন ছিল। এর পূর্ববর্তী 3টি শিক্ষাবর্ষে 2টি করে প্রশ্ন ছিল। 24-25 সেশনের এই প্রথম দুটো প্রশ্ন খেয়াল করো, এই দুটাই মূল বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। আমি এই কারণে তোমাদের বারবার করে বলি যে তোমরা অবশ্যই মূল বইয়ের এমসিকিউগুলো পড়বা। তো দেখো প্রথম প্রশ্ন, পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য কোন যৌগটি দায়ী? মনে রাখবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফেরাস আয়ন থাকলে পানি ক্ষরপানি হয়। এর সাথে ক্লোরাইড ও সালফেট আয়ন থাকলে স্থায়ী ক্ষর, আর বাইকার্বনেট আয়ন থাকলে অস্থায়ী ক্ষর। এখন এই স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা তুমি কিভাবে দূর করবে? দেখো স্থায়ী ক্ষরতা দূর করার পদ্ধতি একটা, সেটা হচ্ছে পারমুটেট বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। আর অস্থায়ী ক্ষরতা দূর করার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তাপ দিয়ে বা ফুটিয়ে, অপরটি পারমুটেট বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। এই কীভাবে অস্থায়ী ক্ষরতা দূর করা যায়, এই কোশ্চেনটি চিটাগং ইউনিভার্সিটিতে এসেছিল। এখন দেখো অপশন এ, এখানে কি আছে? ফেরাসের সাথে সালফেট, তাহলে এটা কী হবে? স্থায়ী ক্ষরতা। অপশন বি, ম্যাগনেসিয়ামের সাথে বাইকার্বনেট, তাহলে এটা অস্থায়ী ক্ষরতা। বাকি দুইটা দেখো, তোমার কি আছে? সোডিয়াম ক্লোরাইড, আমার সোডিয়াম ক্লোরাইড থাকলে ধর সেটা ক্ষরপানি হবে না। অন্যটি দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, সো ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড আয়ন থাকলে সেটা কী হবে? স্থায়ী ক্ষরতা। তাহলে অ্যান্সার আমাদের অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্যাসদ্বয়ের ব্যাপনহার সমান? এটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল 23-24 সেশনে। তো এর জন্য মনে রাখবে ব্যাপনহার আর প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ দুইটি গ্যাসের ভর সমান হলে গ্যাসদ্বয়ের ব্যাপনহার সমান হবে। ফার্স্ট অপশন, নাইট্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড। নাইট্রোজেনের ভর হচ্ছে 14, তাহলে দুইটা নাইট্রোজেনের ভর কত হবে? 14 দুগুণা 28। কার্বনের ভর 12, অক্সিজেনের ভর 16, 12 যোগ 16 কত হবে? 28। যেহেতু এই দুইটার ভর সমান, তাহলে এর ব্যাপনহারও সমান হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা হুবহু বই থেকে তুলে নেই, মান চেঞ্জ করে দেয়া আছে। দেখো 4 গ্রাম মিথেন ও 24 গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে মিথেনের মোল ভগ্নাংশ কত? মনে রাখবে মোল ভগ্নাংশ ইজিক্যাল টু নির্ণয়ে উপাদানটির মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আর মোল সংখ্যা সমান কি? ভর বাই আণবিক ভর, অর্থাৎ n ইজিক্যাল টু W/m। তো মিথেনের মোল সংখ্যা হিসাব করি। এখানে মিথেন রয়েছে 4 গ্রাম, তাহলে এখানে W এর ভ্যালু 4। আর মিথেনের আণবিক ভর কত হবে? কার্বনের ভর 12 আর 4টা হাইড্রোজেনের ভর 4, তাহলে 12 যোগ 4 16। তাহলে 4 16-র মধ্যে যাবে 4 বার, তাহলে এখানে থাকবে 1/4। এরপর অক্সিজেনের মূল সংখ্যা, এখানে অক্সিজেন 24 গ্রাম, তাহলে W এর ভ্যালু লিখে দাও 24। আর অক্সিজেন O2, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, দুইটা অক্সিজেনের 16 গুণ 2 32। তাহলে 8 দিয়ে তুমি যদি কাটাকাটি করো, 8 24-এর মধ্যে যাবে 3 বার, 32-এর মধ্যে যাবে 4 বার, তাহলে থাকবে 3/4। তাহলে এখন আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে আসি। মিথেনের মূল ভগ্নাংশ ইজিক্যাল টু মিথেনের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা বলতে এখানে মিথেনের মূল সংখ্যা যোগ অক্সিজেনের মূল সংখ্যা। তাহলে ভ্যালুগুলো এখানে লিখে দাও, লিখে দিলে যেটা থাকবে 1/4, আর 1/4 মানে হচ্ছে 0.25। আরও কিছু বিষয় একটু মনে রাখবে, 1/2 is equal to 0.5, 1/3 is equal to 0.33, 1/4 is equal to 0.25, 1/5 is equal to 0.2, 1/10 is equal to 0.1, 1/100 is equal to 0.01। নেক্সট কোয়েশ্চেন, একই তাপমাত্রা ও চাপে কত গ্রাম হাইড্রোজেন সালফাইড এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে? কোশ্চেনটা একটু বুঝতে হবে, তোমাকে বলা হয়েছে আয়তন সমান হবে। এখন এখানে মনে রাখবে আয়তন তখনই সমান হবে যখন উভয়ের মূল সংখ্যা সমান হবে। তাহলে এখানে লিখলাম আমরা হাইড্রোজেন সালফাইডের মূল সংখ্যা ইজ ইকুয়াল টু নাইট্রোজেনের মূল সংখ্যা। মূল সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর। তাহলে আমাদের হাইড্রোজেন সালফাইডের ভর তো আমরা বের করবো, সো এখানে W লিখলাম। আর এর আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের ভর 1 গ্রাম, দুইটা হাইড্রোজেনের ভর 1 গুণ 2 যোগ হচ্ছে তোমার সালফারের ভর, সালফারের ভর 32। এদিকে আসো, নাইট্রোজেনের ভর এখানে কত আছে? 56 গ্রাম। আর আণবিক ভর হচ্ছে নাইট্রোজেনের কত? 14, তো দুইটার জন্য 2 গুণ 14। নেক্সট লাইন তাহলে কী হবে? W ডিভাইড বাই এখানে কত দেয় দেখো, 2 যোগ 32 হবে 34, আর এখানে 14 দুগুণে 28, তাহলে থাকবে 56 ডিভাইড বাই 28। 28 56-এর মধ্যে যাবে 2 বার, তাহলে যেটা থাকবে আমাদের এখানে 2, আর এখানে হচ্ছে W ডিভাইড বাই 34। তাহলে এই 34 আর 2 আমরা কি গুণ করব, তাহলে যেটা হবে 68, তাহলে অ্যান্সার 68 গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, পানিতে দ্রবীভূত অক্সিজেন DO এর পরিমাণ কমে গেলে কি হয়? দেখো DO হচ্ছে ডিজলভড অক্সিজেন, অর্থাৎ প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ।
ডিও এর মান 5 মিলিগ্রাম পার লিটারের উপরে থাকতে হয়। আদর্শ পানির ডিও 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, এটা চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেন। আর এর সাথে আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে কোনো একটা আসতে পারে। ডিও এর মান 5 মিলিগ্রাম পার লিটারের কম হলে জলজ প্রাণী মারা যায়, পচনশীল জৈব বস্তুর অসম্পূর্ণ জারণ ঘটে, বিষাক্ত গ্যাস ও অস্বাস্থ্যকর গন্ধ ছড়িয়ে পড়ে, পানির দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায়। এখন অপশনগুলো দেখো, পানির দূষণ মাত্রা কমে যায় না, পানির দুর্গন্ধের পরিমাণ কমে যায় না, পানির দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায়, হ্যাঁ এটা আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা খেয়াল করো কি বলছে, স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার পারদচাপে 200 ঘন সেন্টিমিটার হাইড্রোজেন গ্যাস এবং 40 সেন্টিমিটার পারদচাপে 300 ঘন সেন্টিমিটার নাইট্রোজেন গ্যাসকে 400 সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাস্কে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত হবে? তাহলে আমার যেই ডেটাগুলো আছে আমি একটু লিখে নিব। আমার একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা নাইট্রোজেন গ্যাস। সো আমরা হাইড্রোজেন গ্যাসের চাপ ধরলাম P1, আয়তন V1, নাইট্রোজেনের চাপ P2, আয়তন V2, আর এখানে মোট যে আয়তনটা হবে, অর্থাৎ আমার যেখানে রাখা হয়েছে সেখানে আয়তন ছিল 400 ঘন সেন্টিমিটার। তো আমরা এখানে ফর্মুলা কি জানি, P = P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V। মিশ্রণের মোট চাপ বললে আমরা এই ফর্মুলা বের করব। সো ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার যেটা থাকে সেটা হচ্ছে তোমার এইটা, অর্থাৎ 18,000 ডিভাইডেড বাই 400, দুটো জিরো ভ্যানিশ, থাকবে 180 ডিভাইডেড বাই 4, তাহলে 4 4 16, 16 4, আর তাহলে এখানে নিচে থাকবে 2, দেন হচ্ছে একটা শূন্য নিয়ে নাও, তাহলে 20, 4 20-এর মধ্যে যাবে 5 বার 45। এই ভাগ অবশ্য তোমরা পারবে, বলার কিছু নেই। এখন দেখো, আলাদা করে আয়তন না দেওয়া থাকলে V = V1 প্লাস V2 করবো, মানে নর্মালি যেটা আমরা লিখি যে P = P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2, এইটা আর কি। নেক্সট কোশ্চেন, আয়রন এবং সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? ফেরাস সালফেট এবং হাইড্রোজেন। এখন কি বলছে এখানে, সমীকরণ অনুযায়ী 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ATM চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে? আচ্ছা, বিক্রিয়াটা খেয়াল করো, এখানে কি হয়েছে, আমাদের 1 মোল লোহা আর হচ্ছে কি 1 মোল হাইড্রোজেন, তাই না? সো আমরা তাহলে এখন হিসাবটা করি, যে সকল ডেটা আছে সেগুলোতে আমরা একটু হিসাব করব। কী কী দেয়া আছে আমরা একটু লিখি। দেখো, প্রথমে আমাদের টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করলাম। আমাদের সেন্টিগ্রেড থেকে কেলভিনে কীভাবে কনভার্ট করি, 273 যোগ করি, তাই না? তাহলে হয়ে গেল 300 কেলভিন। চাপ হচ্ছে 1 ATM, আয়তন 200 লিটার, আমার পরিমাণ অর্থাৎ ডাব্লুটা বের করতে হবে, আর আর এর ভ্যালু হচ্ছে 0.081 লিটার ATM পার মোল পার কেলভিন। আমরা এই একক কেন নিলাম, কারণ আমার এখানে দেখো চাপ আছে ATM এককে, আয়তন আছে লিটার এককে, এই কারণে আমরা লিটার ATM একক ইউজ করছি। সো আমরা জানি কি PV = nRT আর N = W/M, তাহলে W সমান কী হয়ে যাবে, MPV ডিভাইড বাই RT। তো ভ্যালুগুলো দিয়ে দাও, দিলে যেটা থাকবে এটা। এখন এখানে কি করবা, আমরা দশমিককে ভগ্নাংশে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করব, আমরা দশমিকের জন্য পাবো একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য পাবো ততগুলো শূন্য। দেখো এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে 1-এর পরে এখানে শূন্য দিয়েছি 4টা। সো এখন যেটা থাকবে এটা, এগুলো তো আলাদা করে তোমার হিসাব করতে হবে না, তুমি এখানে মুখোমুখি হিসাব করবে, তাই না? যেখানে 10,000 গুণ 4 4,000, আর এখানে হচ্ছে 3 গুণ 2 821, কী হবে দেখো, 3 অক্ষে 3, এরপর 3 দুগুণা 6, এরপর 3 আটা 24 হয়ে গেল। সো আমরা এখন এটাকে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে দেখো 16.24। এখন আমাদের হাইড্রোজেন ছিল 1 মোল, আবার আয়রন ছিল 1 মোল, তাহলে আমার হাইড্রোজেনের ভর কত, 2 গ্রাম। তো আমরা লিখতে পারবো যে 2 গ্রাম হাইড্রোজেন তৈরিতে লোহা দরকার 56 গ্রাম, 1 গ্রাম হাইড্রোজেন তৈরিতে লোহা দরকার 56/2 গ্রাম। অতএব এই যে এখানে কি পেয়েছি 16.24, তাহলে 16.24 গ্রাম হাইড্রোজেন তৈরিতে লোহা দরকার এত গ্রাম। সো এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, দেখো নিচে 2 উপরে হচ্ছে 56, 2 56-এর মধ্যে যাবে 28 বার, দেন 28 গুণ হচ্ছে এই 16.24 করবো। সো গুণ করো, আমরা এখানে লিখলাম দশমিক না লিখে ডিরেক্ট লিখছি 1624 ডিভাইড বাই 28। সো করে যেটা পেয়েছি তোমার 45,472। এখন অ্যান্সার কীভাবে লিখবা, অ্যান্সার এইভাবে লিখবা, এখানে দশমিক ছিল 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, কী হবে 454.72। দেখো তোমার অপশনে 454.72 কি ছিল, ছিল না, বাট 455 রয়েছে, তাহলে অ্যান্সার 455 গ্রাম। এখন আসো নেক্সট কোশ্চেন, কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড? এর জন্য মনে রাখবে ব্রনস্টেড লাউরি মতবাদ হচ্ছে অ্যাসিড ক্ষারের প্রোটনীয় মতবাদ। তো ব্রনস্টেড লাউরি অ্যাসিড প্রোটন দান করে, ব্রনস্টেড লাউরি ক্ষার প্রোটন গ্রহণ করে। ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে অনুবন্ধীয় অম্লক্ষারের ধারণা পাই, অনুবন্ধী অম্ল পাই ক্ষার থেকে, অনুবন্ধী ক্ষার পাই অম্ল থেকে।
এই ক্ষারের সাথে একটা হাইড্রোজেন এবং একটা আয়ন যোগ করলে পাই অনুবন্ধী অম্ল, আর অম্ল থেকে একটা হাইড্রোজেন এবং একটা আয়ন বিয়োগ করলে আমরা পাই অনুবন্ধী ক্ষার। অর্থাৎ অনুবন্ধী অম্ল ক্ষারকে একটি হাইড্রোজেন আয়নের পার্থক্য থাকে। কোশ্চেনটা দেখো কি লিখেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কী? তাহলে অনুবন্ধী ক্ষারকের জন্য কি করব, একটা হাইড্রোজেন বিয়োগ করব আর একটা আয়ন বিয়োগ করব, তাহলে হাইড্রোজেন চলে যাবে, ক্লোরিনের সাথে একটা আয়ন, তো Cl- অর্থাৎ ক্লোরাইড আয়ন। নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়াম আয়নের অনুবন্ধী ক্ষারক কী? তাহলে কি করবে, একটা হাইড্রোজেন নিয়ে নিব আর কি করব, একটা আয়ন বিয়োগ করব, তাহলে এখানে একটা চার্জ অলরেডি রয়েছে, আরেকটি চার্জ নিয়ে নিলে কী হবে, চার্জার থাকবে না, তাহলে হয়ে যাবে NH3। এরপর দেখো নাইট্রেটের অনুবন্ধী অম্ল কী? অনুবন্ধী অম্লের জন্য কী করবে, একটা হাইড্রোজেন যোগ করবে, একটা আয়ন যোগ করব, তাহলে প্লাস আর মাইনাস শেষ, তাহলে হয়ে যাবে HNO3। নেক্সট কোশ্চেন, পানি এর অনুবন্ধী অম্ল কী? দেখো অনুবন্ধী অম্ল, তাহলে একটা হাইড্রোজেন যোগ করো, হয়ে যাবে H3, সাথে একটা আয়ন যোগ করো, তাহলে হয়ে যাবে H3O+, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন। আর অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেট, তোমার ইংলিশ টার্মও দিতে পারে, সো মনে রাখবে। তাহলে আমার এখানে কি ব্রনস্টেড লাউরি অ্যাসিডটা কী হবে, অ্যামোনিয়াম আয়ন। নেক্সট কোশ্চেন, 7°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের RMS বেগ কত? দেখো CRMS √3RT ডিভাইডেড বাই M, তাহলে 3RT, টি হচ্ছে এখানে 300 কেলভিন, সেন্টিগ্রেড থেকে কীভাবে কেলভিনে কনভার্ট করবো সব বলেছি। সো টি এর ভ্যালু এম এর ভ্যালু বসিয়ে দিলাম, দেওয়ার পর যেটা হবে, দেখো এখানে 900 নিচে 4, তো এখানে রুট কীভাবে করবা, দেখো 9কে রুট করলে হয় 3, আর 2টা শূন্যকে রুট করলে হয় একটা শূন্য, সিমিলারলি 4টা শূন্যকে রুট করলে হয় 2টা শূন্য, আবার তুমি যখন বর্গ করবা তখন কী হবে, একটা শূন্যকে বর্গ করলে হবে 2টা শূন্য, 2টা শূন্যকে বর্গ করলে হবে 4টা শূন্য, আর নিচে 4কে রুট করলে হবে 2, তাহলে 3/2 রুট আর, অতএব অ্যান্সার কী হবে 15√r। এর সাথে মনে রাখবে এন মোল অণুর গড় গতিশক্তি E = 3/2 nRT, অর্থাৎ তাপমাত্রা সমান হলে দুটি গ্যাসের গড় গতিশক্তি সমান হয়। ফর্মুলা দিয়েও ম্যাথ হতে পারে, এই লাইনটা দিয়ে থিওরিটিক্যাল কোশ্চেনও হতে পারে। এর সাথে মনে রাখবে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mc²। নেক্সট কোশ্চেন, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? এর জন্য তুমি যেটি মনে রাখবে সেটি হচ্ছে, যেই অ্যাসিড যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল, এবং যেই অ্যাসিড যত দুর্বল তার অনুবন্ধী ক্ষার তত বেশি শক্তিশালী। সিমিলারলি যেই ক্ষার যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী অ্যাসিড তত দুর্বল, এবং যেই ক্ষার যত দুর্বল তার অনুবন্ধী অ্যাসিড তত শক্তিশালী, অর্থাৎ উল্টা। এরপর মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি শক্তিশালী, এবং যেই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে ক্লোরিন সংখ্যা যত বেশি সেই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তত বেশি শক্তিশালী। অপশনগুলো দেখো, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমার এখানে ক্লোরিন বেশি, অর্থাৎ এটি সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে সবচেয়ে বেশি দুর্বল। আর তোমাকে যদি বলতো কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি সবল বা শক্তিশালী, সেক্ষেত্রে অ্যান্সার হতো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? 4 থেকে 8 মিলিগ্রাম, কিছুক্ষণ আগে দেখিয়েছি যে এটা চিটাগং ইউনিভার্সিটিতে এসেছিল। এর সাথে কিছু মান একটু মনে রাখো। এটা কীভাবে মনে রাখবে একটু খেয়াল করো, খুবই সহজ হয়ে যাবে তোমার জন্য ইনশাল্লাহ। ডিবি পুলিশ কাদের কাল মোগলাই খেয়ে ট্যুর দিয়েছে? 5, 6, 6.5, 10, 100, 150, 500। কী বললাম? ডিবি পুলিশ কাদের কাল মোগলাই খেয়ে ট্যুর দিয়েছে? 5, 6, 6.5, 10, 100, 150, 500। সো ডি ফর ডিও, বি ফর বিওডি, পুলিশ ফর পিএইচ, কাদের ফর সিওডি, কাল ফর ক্যালসিয়াম আয়ন, মোগলাই ফর ম্যাগনেসিয়াম আয়ন, টিডিএস ফর ট্যুর ফর টিডিএস। এই তো ভ্যালু। এর সাথে আমার ডিওর রেঞ্জটা হচ্ছে 5 থেকে 6, আর পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5। এই তো, আর বাকিগুলো যা ছিল তাই। এখন বিওডি এর মান একটু মনে রাখো। বিওডি এর মান অনুসারে পানির অবস্থা মনে রাখবে, বদ খুব মোটা হু, খারাপ খুবই খারাপ, 1, 3, 6, 10, 20। বদ ফর বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, খুব খুব ভালো, মোটা মোটামুটি ভালো, হু এর অনুমোদিত দূষণ মাত্রা, খারাপ দূষণ মাত্রা খারাপ, খুবই খারাপ দূষণ মাত্রা খুবই খারাপ। ভ্যালুগুলো তো এখানেই 1, 3, 6, 10, 20। প্রথমটা জাস্ট 1 থেকে 2 থাকবে, বাকিগুলো সেম। নেক্সট কোশ্চেন, বর্জ্যপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলক বৃদ্ধি পায়? মনে রাখবে বর্জ্যপাতের জন্য তোমার যা যা লাগবে তা হচ্ছে, এখানে তাপমাত্রা হয় 3000°C, নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন হয়, অর্থাৎ তোমার কী হয়, এই নাইট্রেট আয়ন বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন,
HPO4 2 মাইনাসের অনুবন্ধী ক্ষার কোনটি? তো অনুবন্ধী ক্ষারের জন্য আমাদের কী করতে হবে? একটা হাইড্রোজেন বিয়োগ করব, একটা আয়ন বিয়োগ করব, তাহলে হাইড্রোজেন এখানে আর থাকবে না। কী হবে? PO4 এখানে 2 মাইনাস, আরেকটা মাইনাস করো, তাহলে 2 মাইনাস আরেকটা মাইনাস, তাহলে কী হয়ে যাবে? 3 মাইনাস, তাহলে PO4 3 মাইনাস। আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, তোমার এই বি ব্যতীত বাকি সবগুলো অপশনে হাইড্রোজেন রয়েছে, তাহলে বাকিগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা। নেক্সট কোয়েশ্চেন, 35°C তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তির ফর্মুলা কি লিখে দিয়েছিলাম? E=3/2 nRT। সো এন এর ভ্যালু কি তোমার এখানে দেয়া আছে? দেয়া নেই, বাট তুমি তো জানো n কি W/m। সো W এখানে 2 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। এখানে আমি সব লিখে দিয়েছি। তাহলে জাস্ট এই ভ্যালুগুলো দিয়ে কাটাকাটি করো, হয়ে যাবে 21R। এই তোমার অ্যান্সার। তো তোমার কোশ্চেন ধরো, দেখো কিছু কিছু জিনিস খেয়াল করো যে কোন কোন জায়গা থেকে আসলে কোশ্চেন হচ্ছে, কিছু জিনিস রিপিটও হচ্ছে কিছুটাই। সো এটা একটু ভালোভাবে দেখো, দেখার পর আমার ফেসবুক পেজ থেকে এটার PDF পাবে, সেখানে হচ্ছে তুমি যেটা করবে রিভিশন দিবে বা ম্যাথগুলো হাতে কলমে প্র্যাকটিস করবে। আর এর সাথে আমার আর হয়তো মেবি 2টা সেকেন্ড পেপারের ক্লাস আছে, হয়তো চবি দ্বিতীয় পত্র, আরেকটা হচ্ছে তোমার হাবিব রুবি অথবা রাবি দ্বিতীয় পত্র। সো ওই 2টা ভিডিও একটু দেখে নিও, তাহলে তোমার যেটা হবে, তোমার পরিবেশ রসায়নের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। শুধু পরিবেশ রসায়ন না, ধরো আমার কেমিস্ট্রির তো জিএসটির জন্য এখন 2টা ক্লাস দিচ্ছি, ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা। তো এর সাথে তুমি আমার ওই চবি, রাবি আর হচ্ছে হাবিব রুবি, এই 3টার যে কোশ্চেন ব্যাংক সলভের উপর ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো দেখলে তোমার জিএসটির জন্য কেমিস্ট্রি প্রিপারেশন ইনশাল্লাহ 100% কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার তথা অর্গানিক কেমিস্ট্রিটা দেখব। এখানে দেখো 24-25 শিক্ষাবর্ষে প্রশ্ন ছিল 8টা, 23-24-এ 5টা, 22-23-এ 7টা, 21-22-এ 9টা এবং 20-21-এ 4টা। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয়। তোমরা অনেকেই চ্যাপ্টার দেখে অনেক বেশি ভয় পাও, বাট ভয় পাওয়ার কিছু নাই। এখানে যা যা পড়াচ্ছি পড়ো, আর এর সাথে হচ্ছে আমার ওই চবি, হাবিব রুবি, রাবি, এর হয়তো 2টা ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমার জন্য জৈব যৌগ ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোনটি নিউক্লিওফাইল? মনে রাখবে, তুমি কি মনে রাখবে? ইলেকট্রোফাইলের এক্সাম্পলগুলো মনে রাখবে। ইলেকট্রোফাইলের এক্সাম্পল মনে রাখলে তোমরা নিউক্লিওফাইলের এক্সাম্পল আলাদা করে মনে রাখতে হবে না। সো দেখো, ইলেকট্রোফাইল কপার আয়ন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, BF3, LCl3, FCl3। আমি যেভাবে বললাম এভাবেই মুখস্থ করবে, লিখে লিখে দরকার হয় মুখস্থ করবে। দেখো, ইলেকট্রোফাইল ও লুইস অ্যাসিডের এক্সাম্পল সেম, অন্যদিকে নিউক্লিওফাইল ও লুইস ক্ষারের এক্সাম্পল সেম। সাধারণত নিউক্লিওফাইল ও লুইস ক্ষারের এক্সাম্পলগুলোর কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন ও অক্সিজেন। তুমি এটা চাইলে মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, কারণ তোমার এক্সাম্পল এটা থেকে যদি হয় তাহলে হয়তো ইলেকট্রোফাইলের এক্সাম্পল থাকবে অথবা নিউক্লিওফাইলের এক্সাম্পল থাকবে। সো তুমি যেহেতু ইলেকট্রোফাইলের এক্সাম্পল মুখস্থ করে রাখছো, তাহলে তোমার আলাদা করে নিউক্লিওফাইলের এক্সাম্পল মুখস্থ করতে হবে না। আর একটা বিষয় হচ্ছে, এখানে ইলেকট্রোফাইল এবং লুইস অ্যাসিড এই 2টার এক্সাম্পল সেম। সো একটা পড়া পড়লে তোমার 2টা পড়া হয়ে যাচ্ছে। আর এই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু সেম পড়া বাট টপিক 2টা। সো তোমার হয়তো জৈব যৌগ থেকে কোশ্চেন করতে পারে, অথবা পরিবেশ রসায়ন থেকে তোমার লুইস অ্যাসিড হিসেবেও কোশ্চেন করতে পারে। এখন বলো অ্যান্সার কোনটা? LCl3, এটা তো ইলেকট্রোফাইল। তারপর BF3, এটাও ইলেকট্রোফাইল। এরপর তোমার যেটা আছে NH3, আর একটা হচ্ছে NO2+। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনার NO2+ তো আপনার ইলেকট্রোফাইলে নাই, অ্যান্সার তাহলে কোনটা? আবার আপনি এখানে বললেন যে কেন্দ্রীয় মূল হিসাবে নাইট্রোজেন বা অক্সিজেন থাকবে। সো এই জায়গা থেকে তুমি এটা অ্যান্সার করবা, কীভাবে করবা? তোমার এখানে কেন্দ্রীয় মূল হচ্ছে নাইট্রোজেন, সাথে আবার কী রয়েছে? অক্সিজেন রয়েছে। এখানে 2টাই একসাথে রয়েছে, সো এটা আমি অপশন হবে না। আমার এখানে কেন্দ্রীয় মূল হিসাবে শুধু নাইট্রোজেন রয়েছে এখানে, সো এটা আমাদের অ্যান্সার। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমার নিউক্লিওফাইলের ক্ষেত্রে তোমার বেশি এই অ্যামোনিয়াটাই দেয়, সো এটা মনে রাখবা। নেক্সট কোশ্চেন, জ্যামিতিক সমতা প্রদর্শন করতে পারে কোনটি? দেখো, জ্যামিতিক সমতা প্রদর্শনের শর্ত 2টা, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, চাকরিক বা কিউমুলিন যৌগ হতে হবে। আমার যে এক্সাম্পলগুলো থাকবে আমি সেটা এই জায়গা থেকেই অ্যান্সার করব। দেখো এখানে কি আছে? দ্বিবন্ধনযুক্ত 2টা কার্বন, আর তার সাথে এদিকেও এবি, এদিকেও এবি, অথবা এদিকে এবি, এদিকে এডি। এখন এক্সাম্পল তুমি যদি খেয়াল করো, দেখো তো এখানে দ্বিবন্ধনযুক্ত 2টা কার্বন, এই হচ্ছে আমার 2টা কার্বন, এর সাথে কি আছে? H2 হয়ে গেছে। তাহলে কি আমি কি বলতে পারবো? এখানে 2টা A হয়ে গেছে, আর এখানে ধরো একটা A একটা B, তাহলে এটা বাদ। এখানে আসো, সেম 2টাই A হয়ে গেছে একদিকে, সো এটা বাদ। এখানে আসো, দ্বিবন্ধন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, সো একটাকে A মনে করো, একটাকে B মনে করো। এখানে একটা কি আছে? হাইড্রোজেন, একটা মিথাইল মূলক, সো একটা A একটা D,
অর্থাৎ এটার মতো এবি আর হচ্ছে এডি। সো এটা আমি আমার অ্যান্সার বলতে পারবো। মানে বিষয়টা হচ্ছে এমন, আমার দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, এর একটা কার্বনের সাথে দুইটা ভিন্ন মূল্য থাকতে হবে। দুইটা কি সেম মূল্য হওয়া যাবে না। যেমন এখানে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন বা দুইটা ক্লোরিন, এমন হতে পারবে না, ভিন্ন ভিন্ন হতে হবে। নেক্সট কোশ্চেন, একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল ও মিথানেল উৎপন্ন করে। যৌগটি কোনটি? এর জন্য মনে রাখবে, বিউটিন 1 ওজনীকরণ বিক্রিয়ায় মিথানেল ও প্রোপানেল উৎপন্ন করে, বিউটিন 2 ওজনীকরণ বিক্রিয়ায় 2 মোল ইথানেল উৎপন্ন হয়। এরপর 2 মিথাইল প্রোপিনের বিক্রিয়ায় মিথানেল ও প্রোপানন উৎপন্ন হয়, 2 মিথাইল বিউটিন 2 এর বিক্রিয়ায় ইথানেল ও প্রোপানন উৎপন্ন হয়। সংকেতগুলো লিখে দিয়েছি, বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল বিউটিন 2। তাহলে বলো এটার অ্যান্সার কি? কি তৈরি হয়েছে এখানে? প্রোপানেল ও মিথানেল। সো প্রোপানেল ও মিথানেল কোথায় তৈরি হয় বলো? মিথানেল ও প্রোপানেল বিউটিন 1 এর বিক্রিয়ায়। বিউটিন 1 কোনটা বলো? এই যে এটা CH3 CH2 CH CH2, এটা আমাদের কোথায় আছে? আমাদের প্রথমে এটা রয়েছে। সো এটা আমাদের অ্যান্সার। আরেকটা বিষয় মনে রাখবে, অ্যালকেনের ওজনীকরণ বিক্রিয়ায় জয়নাল ও জল ইউজ করা হয়। জয়নাল হচ্ছে জিঙ্ক আর জল হচ্ছে পানি। নেক্সট জায়গাটা দেখো, ওজোনোলাইসিস বিক্রিয়া দেয় অ্যালকিন, অ্যালকাইন ও বেনজিন। দ্বিবন্ধনের পাই বন্ধন ও সিগমা বন্ধন উভয় বন্ধনই ওজোনাইড গঠনে অংশগ্রহণ করে। ত্রিবন্ধনে 2টি পাই বন্ধন ওজোনাইড গঠনে অংশগ্রহণ করে। এখন আসো নেক্সট কোশ্চেন, ইউপ্যাক পদ্ধতিতে CH3 CH CH3 CH2 CH3 OH CH2 CH3 যৌগটির নাম কি? দেখো নামকরণ তোমরা অনেকে জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি সিরিয়ালটা মেনটেন করবা, নাম্বারিং করবা আর কি, 1 2 3 4 5 যতগুলো থাকবে একবার বাম দিক থেকে একবার ডান দিক থেকে। তারপর দেখো আমার এখানে কার্যকরী মূলকটা কে? অ্যালকোহল, তাই না? ওইস। আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে এটা কত নম্বর কার্বনে থাকে? 4 নম্বরে। আর আমি যদি এই দিক থেকে নাম্বারিংটা করি তাহলে এটা কোথায় থাকে? 3 নম্বরে। আমি তাহলে কোন দিক থেকে নাম্বারিংটা করব? এই দিক থেকে নাম্বারিং করব, কারণ এই দিক থেকে নাম্বারিং করলে এটা কি থাকে? কাছে থাকে। আর এই দিক থেকে করলে দূরে থাকে। দ্যাটস ওয়াই কী হবে এটা? তোমার 3 5 ডাইমিথাইল হেক্সানল 4। আর নমে তো জানো এখানে কার্বন 6টা হওয়াতে নাম হয়েছে হেক্সানল, তাই না? আশা করি এগুলো পারবা। নেক্সট কোশ্চেন, কোন যৌগটি হ্যালোফ্রম বিক্রিয়া প্রদর্শন করে? মনে রাখবে, কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কীটমূলক হ্যালোফ্রম বিক্রিয়া দেয়। কি বললাম? কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কীটমূলক হ্যালোফ্রম বিক্রিয়া দেয়। মিথাইল কীটমূলক হচ্ছে কি? CH3CO। দেখো তো প্রথম অপশন, এটা কি কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কীটমূলক? যে CH3CO এর সাথে কি আছে? ক্লোরিন, তাহলে এটা বাদ। নেক্সট আসো তো, CH3CO এর সাথে কি কার্বন বা হাইড্রোজেন আছে? না, তাহলে এটা বাদ। এরপর দেখো সি, এর সাথে কি আছে? CH3CO, কার্বন বা হাইড্রোজেন আছে? না, কি আছে? OH, সো এটাও বাদ। এটা আসো, CH3CO এর সাথে কার্বন বা হাইড্রোজেন আছে? হ্যাঁ আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? মনে রাখবে, কেন্দ্রাকর্ষী ও নিউক্লিওফাইল সেম ওয়ার্ড, সংযোজন ও জুথ সেম ওয়ার্ড। তো প্রথম লাইন, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কার্বনিল গ্রুপধারী যৌগসমূহ। কার্বনিল মূলক হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলের যৌগসমূহ। নেক্সট হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিনো অ্যালকাইন। এরপর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কারা? বেনজিন ও এর জাতক সমূহ। তো আমাকে বলো এটার অ্যান্সার কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কি বলেছি বলো? কি বলেছি বলো? এটা বলেছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলের যৌগসমূহ। দেখো ইথাইল ব্রোমাইড, সেটা কি আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইড বলতে কারা বলো তো? আমাদের ওই যে হ্যালোজেন গ্রুপের মূলসমূহ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? এরা। তাহলে এটা আমাদের অ্যান্সার। আর বাকি অপশনগুলো যদি দেখো, ইথিন, ইথিন কি আমার অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকোহল? না। ক্লোরোবেনজিন, এটা কি আমাদের অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকোহল? না। ইথানল, এটা কি অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকোহল? না। তাহলে এগুলো হবে না, আমার হবে কোনটা? অপশন এ। নেক্সট কোশ্চেন, যে যৌগে 2টি কার্বন কার্বন আছে। দেখো এটা হাজারিন স্যারের বইয়ের MCQ, 40 নম্বর MCQটা। দেখো আমি কেন তোমাদের বারবার করে বলি যে তোমরা বইয়ের MCQ পড়বা, কারণ একটাই, কারণ এভাবে তুমি বেশ কিছু MCQ হুবহু পেয়ে যাবে যেটা ধরো তোমার বই থেকে তুলে দিয়েছে। দ্যাটস ওয়াই বইয়ের MCQ পড়তে হবে। সো এটার অ্যান্সার হচ্ছে
বিউটান 2,3 ডাইঅল। এই হচ্ছে সেই বিউটান 2,3 ডাইঅল। মনে রাখবে কাইরাল কার্বনকে, কার্বনের 4টি হাতে 4টি ভিন্ন অণু, পরমাণু, মূলক বা আয়নযুক্ত থাকলে সেই কার্বনকে কাইরাল কার্বন বলে। আমরা নর্মালি কি বলি, কার্বনের যে যোজনী 4 হাতে আমরা বলি হচ্ছে কার্বনের হাত 4টা। তো যখন এই 4টা হাতে 4টা ভিন্ন অণু, পরমাণু, মূলক বা আয়ন থাকবে তখন আমরা তাকে কি বলতে পারবো, কাইরাল কার্বন। এর সাথে মনে রাখবে আলোক সক্রিয় সমতা প্রদর্শনের জন্য কাইরাল কার্বন থাকতে হবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যৌগটি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে সাদা পদক্ষেপ দেয়? যে সকল অ্যালকাইনের ত্রিবন্ধন প্রান্তে থাকে এবং প্রান্তীয় কার্বনটির সাথে একটি হাইড্রোজেন থাকে সে সকল অ্যালকাইন অ্যামোনিকাল সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দেয়। তো দেখো এখানে প্রান্তে ত্রিবন্ধন কার আছে, এটার আছে, এর সাথে কি একটা হাইড্রোজেন আছে, আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো ডেন্টালের একটা কোশ্চেন ছিল এমন, কোন যৌগটি অ্যামোনিকাল সিলভার নাইট্রেটের দ্রবণের সাথে সাদা পদক্ষেপ দেয়? দেখো প্রান্তে ত্রিবন্ধন দেখো আগে, নাই নাই নাই, তাহলে কি একটাও দিবে না। নেক্সট কোয়েশ্চেন, RCOR থেকে কি তৈরি হয়েছে? RCH2R। রাসায়নিক পরিবর্তনটির জন্য কোন বিকারক প্রয়োজন? দেখো এটা আমাদের হচ্ছে মেইনলি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াতে কি হয় দেখো, বিক্রিয়াটা আমি তোমাকে লিখে দিয়েছি। কার্বনিল যৌগ থেকে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় বিযোজী কার্বনিল মূলক CO সরাসরি মিথিলিন মূলক CH2-তে পরিণত হয়। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। আর কার্বনিল মূলক হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন মূলক। অর্থাৎ ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হবে, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় কিটোন মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হবে। তো এখন আসো, এখানে আমার কিটোন মূলক আছে, কিসে কনভার্ট হয়েছে? মিথিলিন মূলকে কনভার্ট হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। আর ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় প্রভাবক কি? জিঙ্ক অ্যামালগাম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, অ্যালডিহাইড প্লাস ফেলিং দ্রবণ কি হইলো? এখানে লাল পদক্ষেপ পড়লো। বিক্রিয়াটি হলো কি বিক্রিয়া? মনে রাখবে অ্যালডিহাইড ও ফেলিং দ্রবণের বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে অ্যালডিহাইড জারিত হয় ও কপার আয়ন বিজারিত হয়, অর্থাৎ অ্যালডিহাইড বিজারক ও কপার আয়ন জারক রূপে কাজ করে। এর সাথে এই যে অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমন কোনো ভার্সিটি নাই যে এই অংশ থেকে কোশ্চেন করে নেই। সো জিএসটিও এটার কোশ্চেন রিপিট করতে পারে। সো মনে রাখবে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণে 2,4-DNP অর্থাৎ 2,4-ডাইনাইথোফিনাইল হাইড্রোজেন টেস্ট করা হয়। অ্যালডিহাইড ও কিটোন পার্থক্যকরণে ফেলিং দ্রবণ ও টলেন বিকারক ইউজ করা হয়। অ্যালডিহাইড প্লাস ফেলিং দ্রবণ এর ক্ষেত্রে কী হয়? কপার অক্সাইডের লাল পদক্ষেপ পড়ে। কিটোন প্লাস ফেলিং দ্রবণ নো রিয়াকশন। এরপর অ্যালডিহাইড প্লাস টলেন বিকারক এক্ষেত্রে কী হবে? সিলভার দর্পণের পদক্ষেপ পড়বে। আর কিটোন প্লাস টলেন বিকারক নো রিয়াকশন। মনে রাখবে টলেন বিকারক হচ্ছে কি? AgNH3-OH। ক্ষারীয় ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে টলেন বিকারক বলে। অ্যালকিন ও অ্যালকাইন আলাদা করতে এই টলেন বিকারক ইউজ করা হয়। এরপর দেখো ফেলিং দ্রবণ CuOH2, কপার হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে ফেলিং দ্রবণ বলে। নেক্সট কোশ্চেন, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? আমরা অলরেডি পড়ে নিয়েছি যে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক CH3CO আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। সাধারণত মিথাইল কিটোমূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোন আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এর সাথে আরেকটা লাইন মনে রাখবে, সেটা হচ্ছে যেসব অ্যালকোহলকে জারিত করলে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পাওয়া যায় তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। যেমন তোমার এই অ্যালকোহলের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, একে জারিত করলে তুমি একটা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পাবে। এই অ্যালকোহলের ক্ষেত্রে চিন্তা করো, এই ক্ষেত্রে তুমি কী পাবে? কার্বনযুক্ত একটি মিথাইল কিটোমূলক পাবে। সো এরা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। সো এই দুটা এক্সাম্পল একটু মাথায় নিয়ে রাখতে হবে, ঠিক আছে? এখন তুমি এই এমসিকিউ সলভের জন্য তুমি কী করবে? এর জন্য তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে যে প্রথমে মনে রাখবে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল ব্যতীত বাকি সব বাদ দিব। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে অপশনগুলোতে বিদ্যমান অ্যালডিহাইড ও কিটোনগুলোর মধ্যে কোনোটিতে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক রয়েছে কিনা দেখব। যদি থাকে তবে সেই অপশনটি কি আমাদের অ্যান্সার। কারণ আমরা কি জানি কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। বাট এরপর যদি দেখি যে না আমার এটা আমরা হচ্ছে না, নেক্সট তাহলে আমরা অ্যালকোহলে যাব। দেন আমরা দেখব অ্যালকোহলটিকে জারিত করলে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পাওয়া যায় কিনা। তো যদি পাওয়া যায় তাহলে সেটি অ্যান্সার। তো এক্ষেত্রে তোমার যে কাজ, তোমার আসলে অপশনে বা আমাদের পরীক্ষায় যেটা আসে এই দুটো অ্যালকোহলই থাকে। সো এটা একটু তুমি জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে? তোমার ইথানল আর হচ্ছে প্রোপানল।
এই দুইটা হাইড্রোফোন বিক্রিয়া দেয়। তো তুমি এখন একটু অপশনে আসো। এটা হবে না, তাই না? কারণ এখানে আমার কি আছে, অ্যালকোহলযুক্ত মিথাইল কীটমূলক, এটা হবে না। এরপর আসো, আমার এটা কি, প্রোপানল, হ্যাঁ এটা হবে, কারণ এটা আমাদের অপশন এখানে দিয়ে রেখেছি। এটা যদি খেয়াল করি, এটা কি, NH2 অর্থাৎ অ্যামিনযুক্ত মিথাইল কীটমূলক, এটা হবে না। এটা কি, আর এখানে তো আমার মিথাইল কীটমূলক নাই, সেটা হবেই না। আর আমি তো প্রথমে বলে দিয়েছি। আচ্ছা, আর কিছু বলার দরকার নেই এটা নিয়ে, আশা করি এগুলা পারবা। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না? এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। প্রথমে কি আছে, ক্লোরিনযুক্ত মিথাইল কীটমূলক। এরপর কি আছে, এটা পারবে, এটা প্রোপানল, সেটা পারবে, এটা আমাদের সেকেন্ড অপশনটা। এখানে কি আছে, তোমার মিথাইলমূলকযুক্ত মিথাইল কীটমূলক, তাহলে এটা তো হবে না। আর এখানে কি আছে, এটা ইথানল। আচ্ছা, দুটা কি সেম লিখে ফেলছি, CH3CH2OH, তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা কি ছিল, CH3CHOH CH3। আচ্ছা, তাহলে এটা আমি একটু ভুল করে লিখে ফেলছি, যে কোনো একটা হয়তো আমি অপশন লিখতে ভুল করছি আর কি। ও আচ্ছা, সরি, এখানে আছে হচ্ছে যে কোনটি দেয় না। না, এই জিনিসগুলো আমি অনেক ভুল করতাম। দেখো ভাই, তোমরা একটু অপশনটা ভালোভাবে পড়বা, যেখানে বলছে যে কোনটা দেয় না, তাহলে এটা হচ্ছে ক্লোরিনযুক্ত মিথাইল কীটমূলক, তাহলে হচ্ছে এটা আমাদের দিবে না, বাকি সবগুলো দেখো দেয়। ঠিক আছে, বাকিগুলো দেয়, এই তিনটা দেয়, এটা দেয় না। নেক্সট কোশ্চেন, 1 বিউটিন 3 আইন জৈব যৌগে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কতগুলো হবে? মনে রাখবে, সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধনে একটা সিগমা বন্ড থাকে, ডাবল বন্ড অর্থাৎ দ্বিবন্ধনে একটা সিগমা ও একটা পাই বন্ধন থাকে, ট্রিপল বন্ড তথা ত্রিবন্ধনে একটা সিগমা ও দুইটা পাই বন্ধন থাকে। এখন আসো, আমাদের যে মৌলটা, যে যৌগটা আছে এটা আমরা একটু লিখি। 1 বিউটিন 3 আইন, তাহলে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন আর 3 নম্বর কার্বনে ত্রিবন্ধন, তো হয়ে গেল। এখন এটা যে বিউটিন, অনেকে এটাকে বিউটেন পড়তে পারো, এটা পড়া যাবে না, মনে রাখবে। অ্যালকেন, এটা কি থাকবে, ANE। অ্যালকিন, এটা থাকবে ENE। অ্যালকাইন, এটাই থাকবে YNE। আশা করি বুঝতে পারছো। এখন আসো, হিসাব করো। এখানে আমার একটা আছে ডাবল বন্ড, একটা ট্রিপল বন্ড। তো ডাবল বন্ডে পাই বন্ড থাকবে একটা, আর ট্রিপল বন্ডে পাই বন্ড থাকবে দুইটা। আমরা পাই বন্ড পাবো কয়টা, 3টা। দেখো, আমার 3টা পাই বন্ড শুধুমাত্র এইখানে আছে, সো এটা আমার অ্যান্সার। আর সিগমা বন্ড তো যতগুলো সিগমেল বন্ড ততগুলো একটা থাকবে, আর দ্বিবন্ধ তোমার ডাবল বন্ডে একটা সিগমা বন্ড থাকবে, আর ট্রিপল বন্ডে একটা সিগমা বন্ড থাকবে। তাহলে টোটাল কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে অ্যান্সার আমার এটা। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি? মনে রাখবে, প্রাকৃতিক রাবারের মনোমার হচ্ছে আইসোপ্রিন, যেটাকে কি লেখা হয়, 2-মিথাইল-1,3-ডাইইন। মনোমার ক্ষুদ্র, পলিমার বৃহৎ। অসংখ্য মনোমার সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পলিমার গঠন করে। এটা কেন মার্ক করে রেখেছি, কারণ তোমার কোশ্চেনটা এভাবে করতে পারে যে তোমার পলিমারে কি ধরনের বন্ধন রয়েছে, সো কী করবে, অ্যান্সার করবে সমযোজী। এরপর মনে রাখবে, উৎসের ভিত্তিতে পলিমার 3 প্রকার, যথা প্রাকৃতিক পলিমার, কৃত্রিম বা সাংশ্লেষিক পলিমার এবং অর্ধকৃত্রিম পলিমার। দেখো, প্রাকৃতিক পলিমার উদ্ভিদ ও প্রাণী দেহে উৎপন্ন হয়। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ DNA, RNA, প্রাকৃতিক রাবার, এগুলো কি আমার প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক রাবার রাবার গাছের ল্যাটেক্স থেকে তৈরি হয়। কৃত্রিম বা সাংশ্লেষিক পলিমার, নাইলন, টেরিলিন, টেফলন, পলিথিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি। তিনটা করে মনে রাখবে, নাইলন, টেরিলিন, টেফলন, পলিথিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড, হয়ে গেল। এরপর আসো অর্ধকৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমারকে মডিফাই করে তৈরি করা হয়, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট, হ্যালোজেনেটেড রাবার ইত্যাদি। এরপর দেখো, মনোমারের কার্যকরী মূলকের ভিত্তিতে পলিমার 2 প্রকার, যথা সংযোজন বা যৌথ পলিমার, যেটা হচ্ছে কি থার্মোপ্লাস্টিক, আর সেকেন্ডটা হচ্ছে ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমার, এটা হচ্ছে থার্মোসেট প্লাস্টিক। এখন দেখো, সংযোজন বা যৌথ পলিমার আর হচ্ছে ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমার। এখানে কি হবে, সেম মনোমার যুক্ত হয়। আর ঘনীভবন এর ক্ষেত্রে কি হবে, 2 বা 2-এর অধিক কার্যকরী মূলক বিশিষ্ট ভিন্ন মনোমার যুক্ত হয়ে H2O, ROH, HCl, NH3 অপসারণ করে। এখানে কার্বন কার্বন পাই বন্ধনযুক্ত একটি মাত্র মনোমার থাকবে, আর এক্ষেত্রে 2টি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত মনোমার থাকবে। এখানে পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে, আর এখানে পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে না। এটার এক্সাম্পল হচ্ছে তোমার বেনজিন,
পলিইথিলিন, পলিস্টাইরিন। আর এটার এক্সাম্পল নাইলন, পলিয়েস্টার, পলিঅ্যামাইড। নেক্সট কোশ্চেন, C3H8O এর কয়টি সমাণু সম্ভব? এটা চিটাগং ইউনিভার্সিটিতে আসছিল, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে C3H8O এর ক্ষেত্রে 3টি সমাণু সম্ভব। এখন এটা ক্যালকুলেশন কীভাবে করবে? মনে রাখবে যেসব যৌগের সাধারণ সংকেত CnH2n+2O সেসব যৌগ হতে অ্যালকোহল ও ইথার এই দুই ধরনের সমাণু পাবো। দুই ধরনের, কয়টি কিন্তু বলে নেই, বললাম দুই ধরনের সমাণু পাবো। তো মনে রাখবে কার্বন একটি হলে সমাণু একটি, কার্বন দুইটি হলে সমাণু দুইটি, কার্বন তিনটি হলে সমাণু দুইটি, চারটি হলে সমাণু চারটি, পাঁচটি হলে সমাণু আটটি। এখন এটা তোমার মুখস্থ করার দরকার নেই, এটা কীভাবে মনে রাখবে? কার্বন একটা সমাণু একটা, কার্বন দুটা সমাণু একটা। কীভাবে হচ্ছে? উপরেরটা যোগ করে দিচ্ছি। তিনটা হলে কয়টা হবে? 1 + 1 2। চারটা হলে 1 + 1 2, 2 + 2 4। পাঁচটা হলে এই উপরে সবগুলো যোগ করো, হয়ে যাবে 16। ছয়টা হলে এটা, সাতটা হলে এটা। জাস্ট উপরেগুলো যোগ করে নিচে নিয়ে আসবা, এ হচ্ছে কাজ। এখন আসো C3H8O, অ্যালকোহল হলে কী হবে? অ্যালকোহল সমান হবে, আর ইথার হলে এটা। সো অ্যালকোহল আমরা যখন এটাকে লিখবো তখন যে কাজটা করব, আমরা কার্যকরীমূলককে যে কোনো একদিকে রাখার চেষ্টা করব, যেন আমার সর্বোচ্চ সংখ্যক কার্বন অন্যদিকে থাকে। তাহলে এখানে একদিকে রাখলে এদিকে কার্বন কটা? 3টা, আর 3টা কার্বন থাকলে সমান 2টা। এখন ইথার হলে কি হয়? এখন ইথারের অক্সিজেনকেও তো আমি বাইরে রাখতে পারবো না, কারণ ইথারের দুই পাশে 2টা কার্বন থাকতে হয়। দ্যাটস ওয়াই এখানে রাখলে কি হয়, যে কোনো একদিকে সর্বোচ্চ 2টা কার্বন থাকে, আর যে কোনো একদিকে সর্বোচ্চ 2টা কার্বন, তাহলে এখানে সমাণু কয়টা হবে? একটা। তাহলে এখানে সমাণু 2টা, এখানে একটা, মোট হচ্ছে কয়টা? 3টা। দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে কি লিখেছি, প্রশ্নটিতে যদি বলতো যে অ্যালকোহলের সমাণু কয়টি, সেক্ষেত্রে অ্যান্সার কী হতো? অ্যান্সার হইতো 2। এর সাথে মনে রাখবে কোনো যৌগের চেইন সমাণু সংখ্যা 2n-4 + 1। n হচ্ছে কার্বন সংখ্যা। এরপর বেনজিনের সমাণু সংখ্যা কি? প্রতিস্থাপিতমূলক +1। মানে এটা হচ্ছে তোমার ভিন্ন প্রতিস্থাপক থাকলে। আর যদি একই থাকে সেক্ষেত্রে আমরা যাচ্ছি না, আপাতত যা লিখে দিচ্ছি এটা একটু পড়ো, সমানুর জন্য দরকার হলে একটি ক্লাস দিয়ে দেবো যদি তোমরা বলো। তো দেখো আমাদের এখানে প্রতিস্থাপক কি? ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক, একটা মিথাইলমূলক আর একটা কি ক্লোরাইডমূলক। যেহেতু ভিন্ন প্রতিস্থাপক 2টা, তাহলে এখানে সমাণু কয়টা হবে? 3টা। এখন দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এক্ষেত্রে হচ্ছে তোমার বেনজোফেনন উৎপন্ন হয়। এই হচ্ছে বিক্রিয়া, এই বিক্রিয়াটা তোমাকে লিখে দিয়েছি, এটা আসলে তোমার বোঝানোর কিছু নেই, আমি এখানে তোমাকে ডিরেক্ট বিক্রিয়াটা এখানে লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন, সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? এই ক্রোম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকেও প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন করে থাকে সাধারণত। এর জন্য তুমি জাস্ট এই 4টা লাইন মনে রাখো, তাহলে তুমি সকল ধরনের ক্রোম অ্যান্সার করতে পারবা। প্রথমে মনে রাখবে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, অর্থাৎ অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম 2 1 3। আর অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এর বাইরে যত ক্রম আছে আল্লাহর দুনিয়ার সকল ক্রমে কী হবে? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। সো জাস্ট এই 4টা ক্রম মনে রাখলে তুমি বাকি সব ক্রম অ্যান্সার করতে পারবা। এর সাথে মনে রাখবে তোমার মিথাইলমূলক এই CH3 এর নাম হচ্ছে মিথাইলমূলক, একে আর দিয়েও প্রকাশ করা হয়। তাহলে একটা মিথাইলমূলক থাকলে 1 ডিগ্রি, 2টা মিথাইলমূলক থাকলে 2 ডিগ্রি, 3টা মিথাইলমূলক থাকলে 3 ডিগ্রি। এখন আসো তোমার অপশনে কি বলছে, সরি কোশ্চেনে বলছে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? এখন কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কি হবে বলো? এই যে এটা কি এই 3টার মধ্যে পড়ছে? অ্যালকোহলের ক্ষারধর্মিতা, কার্বন আয়নের স্থায়িত্ব, SN2 বিক্রিয়ার সক্রিয়তা? না, এই 3টার মধ্যে পড়ে নাই। তাহলে এটার ক্রমটা কি হবে? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এখন আসো তো এখানে আমার 3 ডিগ্রি আছে কিনা দেখি তো। নাই, 3 ডিগ্রি নাই। তারপর দেখো তো 2 ডিগ্রি কোথায়? এইটা। তো আমাদের অ্যান্সার এইটা। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনার এখানে তো 2 ডিগ্রি দেখা যাচ্ছে, এটা কেন অ্যান্সার না? কারণ এটা তো আমার সঠিকভাবে লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? আমার কার্বনের হাত কয়টা? 4টা। এখানে কয়টা হাত পূর্ণ হয়েছে দেখো তো? 2টা মিথাইলমূলকে 2টা, একটা হাইড্রোজেনে একটা, টোটাল কয়টা? 3টা হাত পূর্ণ হচ্ছে, আরও একটা ফাঁকা থেকে যাচ্ছে, সেটা হবে না। এখানে আসো, এখানে যদি দেখো এই যে কার্বন, নেক্সট কোশ্চেন, নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? ও সেটা তো ফুল বলা হয়নি, সরি। এখানে কি আছে দেখো, আমার এখানে CH3 এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, সেটা পূর্ণ আছে, বাট এটা কি আমার পূর্ণ অবস্থায় ছিল? পূর্ণ অবস্থায় ছিল না, সো এটা আমার অ্যান্সার না, আমার অ্যান্সার এটা। তো নেক্সট কোশ্চেন আসো, নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি বলো? SN2 বিক্রিয়া সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এখানে দেখো আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি,
কোনটা কোনটা হবে? আমার তাহলে অ্যান্সার এখানে কি? প্রথমটা। নেক্সট কোশ্চেন, একটি অ্যালকিনকে ওজোনোলাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া গেল। অ্যালকিনটি কি? দেখো, এর জন্য মনে রাখবে কি, বিউটিন 1 এর ওজনীকরণ বিক্রিয়ায় মিথানল ও প্রোপানল উৎপন্ন হয়। বিউটিন 2 এর ওজনীকরণ বিক্রিয়ায় 2 মূল ইথানল উৎপন্ন হয়। 2 মিথাইল প্রোপিনের ওজনীকরণ বিক্রিয়ায় মিথানল ও প্রোপানন উৎপন্ন হয়। আর 2 মিথাইল বিউটিন 2 এর বিক্রিয়ায় ইথানল ও প্রোপানন উৎপন্ন হয়। দেখো, এটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন আগে ছিল, এটা একবার লিখে দিয়েছি, এটা আবারও লিখে দিয়েছি কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এটা কি করবে, একবার তুমি দেখে নিবে আর কি। তোমার সবগুলোর সংকেত এখানে লিখে দিয়েছি আগেরটার মতোই। সো এই তো ছিল এটা। আমরা পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা আমাদের কি বলছে এখানে? কোশ্চেনটা বলছে কোনটি আলোক সক্রিয় যৌগ। শুরুর দিকে একটা কোশ্চেন সলভ করতে গিয়ে বলেছিলাম আলোক সক্রিয় যৌগ হওয়ার জন্য কি থাকতে হবে? কার্বন কার্বন থাকতে হবে। সো মনে রাখো, এখানে স্টেরিও বা ত্রিমাত্রিক সমাণুতা দুই প্রকার, যথা আলোক সক্রিয় সমাণু এবং জ্যামিতিক সমাণু বা সিস্টান সমাণু। আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য কার্বন কার্বন থাকতেই হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, অসমপাতিত বা অপরিস্থাপনীয় হতে হবে। ল্যাকটিক অ্যাসিড তোমার হচ্ছে CH3CH COOH আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ +2.24 ডিগ্রি, এল ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ -2.24 ডিগ্রি। সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে। এখন দেখো, এখানে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, বিউটানল 2 মিথাইল বিউটানল, এরা সবাই আলোক সক্রিয়। আর এর বাইরে আমার যেগুলো থাকবে আমি তো এটা দেখেই বুঝতে পারবো যে আমার কোনটা আলোক সক্রিয় যৌগ হবে। আমি জাস্ট দেখবো কোথায় কার্বন কার্বন রয়েছে। কার্বন কার্বন কি বলেছিলাম, যে যেই কার্বনের সাথে যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন অণু, পরমাণু, মূলক বা আয়নযুক্ত থাকবে তারা হচ্ছে কি কার্বন কার্বন। এরপর আসো তোমার জ্যামিতিক সমতার শর্ত, এটা দিয়েও কোশ্চেন আসছিল। তোমার প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, চাকরিক বা কিমলিন যৌগ হতে হবে। জ্যামিতিক সমতা দুই প্রকার, সিস সমাণু ও ট্রান্স সমাণু। তাহলে এখানে দেখো এটা কেমন হবে, তোমার কার্বন কার্বন ডাবল বন্ড এর সাথে এবি এবি আকারে থাকবে অথবা এবি এডি আকারে থাকবে। যেমন ধর এখানে একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন থাকতে পারবে, অথবা এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ব্রোমিন থাকতে পারবে। বাট কখনোই একদিকে তোমার H2 বা Cl2 বা Br2 হতে পারবে না। এ হচ্ছে এখানে মেইন বিষয়। নেক্সট কোশ্চেন, CH3CH ডাবল বন্ড CH CH2 যৌগটির নাম কি? দেখো, প্রথম কাজ নাম্বারিং করা, 1 2 3 4 5, এদিক থেকে 1 2 3 4 5 করলাম। এখন আমার দেখতে হবে আমার কার্যকরী মূলকটা কোথায় শুরুর দিকে রয়েছে। দেখো, এইদিকে আমার এই অ্যালকোহলীয় মূলকটা আছে 5 নম্বর কার্বনে, আর এদিক থেকে করলে এটা হয় 1 নম্বর কার্বনে। তো আমি নামকরণটা এদিক থেকে করবো। এখানে এদিক থেকে করলে আমার দ্বিবন্ধনটা কই পড়ে? 3 নম্বরে। এটার নাম, আর এখানে কার্বন কটা? 5টা। তাহলে 5টা কার্বন, তাহলে কি হবে? পেন্ট 3 in 1 অল। তো প্রথমে এটাই রয়েছে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটা? বলো, এই ক্রম নেওয়ার কথা বলার দরকার আছে। আমার এখানে কি ছিল? SN2 বিক্রিয়া, ওইটা ছিল কি 1 2 3। তাহলে এটা যেহেতু SN1, তাহলে এটা কি হবে? SN1 এর সক্রিয়তার ক্রম হবে তোমার 3 2 1। এই হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হয়ে গেল। নেক্সট কোশ্চেন, অ্যামিনের ক্ষারকত্বের ক্রম কোনটা? অ্যামিনের ক্ষারকত্বের ক্রম কি ছিল? 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, তাই না? সো 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে খেয়াল করো, CH3 বিয়ার, C6H5 বিয়ার সাথে সোডিয়াম, কি আছে এখানে? ড্রাই ইথার হিট দিয়ে আর তৈরি করা হয়েছে, বলা হয়েছে আর কি? মনে রাখবে, উডস্ফিটিক বিক্রিয়ায় টোলুইন উৎপন্ন হয়। উডস্ফিটিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে শুষ্ক ইথার থাকবে। এই টোলুইন হচ্ছে আমাদের এটা, বেঞ্জিনের সাথে একটা CH3 দিলে সেটা টোলুইন হয়ে যায়। এটাকে লিখলে কি হয়? C6H5CH3। আবার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে টোলুইন উৎপন্ন হয়। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে প্রভাবক হিসেবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও থাকবে। ঠিক আছে, আমার এখানে প্রভাবক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর উডস্ফিটিকের ক্ষেত্রে আমার কি থাকবে? ড্রাই ইথার বা শুষ্ক ইথার। সো আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কী হয় দেখো, বিক্রিয়াটা এখানে লিখে দিয়েছি। সো উডস্ফিটিক বিক্রিয়া এবং ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা টোলুইন প্রস্তুত করতে পারবো। আর টোলুইন একই সাথে sp2 ও sp3 সংকৃত। এখানে আমার অ্যান্সারটা কি বলো? টোলুইন কোথায়? এই যে এটা C6H5CH3। আশা করি এগুলো আসলে করতে পারবা। এখানে কি আছে দেখো, কোনটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? মনে রাখবে, কার্বিলামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্ত করা হয়। এখন আমার প্রাইমারি অ্যামিন কোনটি বলো? প্রাইমারি বলতে হচ্ছে 1 ডিগ্রি, সেকেন্ডারি 2 ডিগ্রি, টার্সিয়ারি 3 ডিগ্রি। তোমার প্রাইমারি অ্যামিন কোনটা বলো? এখানে বলো বলো বলো, এই যে এটা
তাই না? এটা আমার প্রাইমারি অ্যামিন। এখন আসো বিক্রিয়াটা খেয়াল করো, বিক্রিয়া লিখে দিয়েছি এখানে। আর এখানে টেম্পারেচার হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা একটু মাথায় রাখবা। সো এই হচ্ছে আমাদের কার্বিলামিন বা মিথাইল আইসোসায়ানাইড, আর এটা হচ্ছে আমাদের কার্বিলামিন বা ফিনাইল আইসোসায়ানাইড। আর এক্ষেত্রে কী হয়, ঝাঁঝালো দুর্গন্ধ তৈরি হয়, এটা একটু মাথায় রাখবা। তো তারপর আসো আমাদের কি আছে আমরা একটু দেখি। ফেনোলিক ওএইচ গ্রুপ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবে ফেনল শনাক্তকরণ পরীক্ষা তিনটা: ব্রোমিন পানি সহ পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা। ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করলে 2,4,6 ট্রাই ব্রোমোফেনলের হালকা হলুদ পদক্ষেপ পড়ে। ঠিক আছে, তো বলো এটার অ্যান্সার কোনটা? অবশ্যই FeCl3। নেক্সট কোয়েশ্চেন, CH3CL প্লাস H2O বিক্রিয়া করে কি হচ্ছে CH3OH। বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত হয়? এটা আমাদের SN1 হবে। কেন হবে? কারণ 3 ডিগ্রি হ্যালাইডের বিক্রিয়া SN1 প্রক্রিয়ায় সংঘটিত হয়। এটা কি আমাদের 3 ডিগ্রি হ্যালাইড, কারণ 3টা মিথাইল মূলক আছে। আর হ্যালাইড কি আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাই না? হ্যালোজেন গ্রুপটা, তাহলে এটা আনসার SN1। দেখো বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য: প্রথম ক্রম বিক্রিয়া 2 ধাপে ঘটে, সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, পোলার দ্রাবকে হয়। এরপর হচ্ছে তোমার দুর্বল নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম, এখানে ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রিক ফ্যাক্টর, আর হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এর সাথে কি মনে রাখবে, জ্যামিতিক গঠন পরিবর্তন হয় না। আর SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? SN1 বৈশিষ্ট্যের বিপরীত। শুধু মনে রাখবে যে এটা এক ধাপে হয়, এখানে ফ্যাক্টর হচ্ছে স্টিরিক ফ্যাক্টর। আর 3 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া সহজে ঘটে। সো হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? দেখো প্রোপিন আর বেয়ার বিকারকের মধ্যে আমাদের বিক্রিয়া যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোপাইলিন গ্লাইকল। ঠিক আছে, এরপর কোন যৌগকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করার পর তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সাদা ধাতু উৎপন্ন হয়? এটা মনে রাখবা, বেঞ্জামাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আর আমরা জানি অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়। এই হচ্ছে দুইটা বিক্রিয়া। আমাদের অ্যান্সার কী তাহলে? বেঞ্জামাইড। বেঞ্জামাইড হচ্ছে C6H5CONH2। আর তোমার অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া যে সাদা ধোঁয়া তৈরি হয় এটা তো তোমরা জানোই, কারণ আমরা SSC লাইফে পড়তাম যে একটা কাঁচনল দেওয়া থাকতো, তার একদিকে হচ্ছে তোমার অ্যামোনিয়া সিক্ত তুলা, আর একদিকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা। তো বলা হয়তো কত দূরে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে, তাই না? সো যাই হোক, আমরা পরের কোশ্চেন। আচ্ছা, এখানে আমরা একটু অ্যালকেনের সাধারণ প্রস্তুতি দেখিয়েছি, সেখানে কী কী আছে একটু মনে রাখো। যে ডুমা বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট ও সোডিয়াম মিশ্রণকে উত্তপ্ত করলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। সোডিয়ামের সংকেত কি? NaOH CaO। উর্ধ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। উর্ধ বিক্রিয়ায় উৎপন্ন অ্যালকেনে বিক্রিয়ক অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ সংখ্যক কার্বন থাকে। উর্ধ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে শুষ্ক ইথার থাকে। আর ওইদিকে কী ছিল? উডস্ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রেও প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ছিল এবং উৎপাদক হিসেবে কী ছিল? টলুইন ছিল। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াটার গ্যাস ও হাইড্রোজেন চালনা করলে অ্যালকেন ও পানি তৈরি হয়। এখন দেখো এখানে ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোক্সাইড, সাথে এখনও হাইড্রোজেন। এখান থেকে কুলিং প্রক্রিয়ায় এই মিথেন অর্থাৎ অ্যালকেন পৃথক করা হয়। এরপর নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন ও অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন তৈরি হয়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকেনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন উৎপন্ন হয়। এরপর নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকেনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে এই এস্টারটিতে কোন হাইড্রোজেনটি বেশি অম্লীয়? এটা হচ্ছে 3 নম্বরটা বেশি অম্লীয়। কেন? মনে রাখবে হাইড্রোজেনযুক্ত আলফা কার্বন অম্লীয় হয়। এখন তোমার আলফা কার্বনকে, আলফা হাইড্রোজেনকে, এগুলো নিয়ে পড়াই দিচ্ছে অলরেডি। এটা কোথায় দরকার ছিল? তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া। যদিও এই টপিক থেকে তোমার জিএসটা এখনো কোশ্চেন করে নাই, তবে সামনে করতে পারে। তো তোমরা যে কাজটা করবা, আমার হচ্ছে প্রিভিয়াস ক্লাস দেখবা, কোন ক্লাসগুলো চিটাগং ইউনিভার্সিটির কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, রাজশাহী ইউনিভার্সিটি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, হাবিবুবি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ওইখানে ওইগুলো করাই দেওয়া আছে। এরপর যেটা মনে রাখবে, দেখো কি আছে যে তোমার হাইড্রোজেনযুক্ত আলফা কার্বন বেশি অম্লীয় হয়। 3 নং কার্বনে
দুইটি কার্বনিল মূলকের মাঝে থাকায় এটা বেশি অম্লীয়। এরপর দেখো কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক। বেনজিন বলয় সক্রিয়কারী হচ্ছে অর্থপ্যারামূলক, আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মেটামূলক বা মেটা নির্দেশক। এখন সক্রিয়কারী বা অর্থপ্যারামূলক কারা? এখানে থাকবে একক বন্ধন, যেমন OCH3, OH, NH2, CH3, F, Cl, Br, এগুলো হচ্ছে তোমার সাধারণত সক্রিয়কারী বা অর্থপ্যারামূলক, অর্থাৎ ছোটোগুলা। শুধুমাত্র এখানে OCH টা বড়, বাকি সব ছোটো। এখন নিষ্ক্রিয়কারী বা মেটামূলকে কী হবে? এরা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত হবে, যেমন COOH, COR, SO3H, CHO, NO2, CN, CO, অর্থাৎ বড়গুলো তোমার মেটামূলক বা নিষ্ক্রিয়কারী। তো তার মধ্যে ছোটো শুধু কি তোমার সায়ানাইড বা নাইট্রাইল, আর হচ্ছে তোমার কার্বনিলমূলক বা কীটমূলক, তাই না? কীটন যেটা। সো যে কোনো একটা মনে রাখো, যে কোনো একটা এক্সাম্পল মনে রাখলে অন্যটা পারবা। এখন এখানে দেখো কি লিখে দিয়েছি এই কোশ্চেনটা। বলা হয়েছে এই যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে। এখানে কার্যকরী মূলক হচ্ছে 4টা। দেখো কার্যকরী মূলক কোনটা কোনটা কার্যকরী মূলক এটা জানার জন্য, এবং হচ্ছে এই নামকরণের ক্ষেত্রে তোমার নামকরণটা, তোমার নাম্বারিংটা কোন দিক থেকে করবা, ঠিক আছে? এটার জন্য তুমি এই সিরিয়ালটা একটু মনে রাখবা। এটা কি লিখেছি দেখো, কাঁসা হলো আশা আলো, কত আলো, তাই আমার 2, 3 একই ভালো। কা ফর কার্বক্সিলিক অ্যাসিড, সা ফর সালফোনিক অ্যাসিড, হলো ফর অ্যাসিড হ্যালাইড, আ ফর অ্যাসিডামাইড, সা ফর সায়ানাইড বা নাইট্রাইল, আলু ফর অ্যালডিহাইড, কত ফর কিটোন, আলু ফর অ্যালকোহল, তাই ফর থাইওল, আমার ফর অ্যামিন, 2 ফর অ্যালকিন, 3 ফর অ্যালকাইন, আর 1 ফর অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনে দ্বিবন্ধন, অ্যালকানি ত্রিবন্ধন, আর অ্যালকেনে একক বন্ধন। আর এর বাইরে মনে রাখবে অ্যাস্টারের সংকেত হচ্ছে COR, আর অ্যামাইডের সংকেত CONH2। সো এই হচ্ছে তোমার, দেখো তোমার কোথায় দ্বিবন্ধন কোথায় ত্রিবন্ধন সেগুলো একটু দেখাই দিচ্ছি। সো এগুলো আশা করি আসতে পারবা। এখন যে 4টা কার্যকরী মূলক কী কী, এখানে দেখো তোমার ত্রিবন্ধন আছে, একক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, আর সাথে কি একটা কীটনমূলক আছে। সো এই হচ্ছে এখানে টোটাল 4টা কার্যকরী মূলক। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, এত এর ইউপ্যাক নাম কি? দেখো সো নাম্বারিংয়ে আসো, এদিক থেকে করে 6 পর্যন্ত আসো, এদিক থেকে 6 পর্যন্ত আসো। এখন দেখো এখানে কী কী কার্যকরী মূলক রয়েছে, বলো কী কী কার্যকরী মূলক রয়েছে তোমার এখানে? তোমার বড় কোনো কার্যকরী মূলক নেই, জাস্ট হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আছে। এখন দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে কে আগে থাকবে? ওই লাস্টে কী বলেছিলাম, 2, 3 একই ভালো। সো 2 হচ্ছে আগে থাকবে। 2 বলতে কে? অ্যালকিন, অর্থাৎ দ্বিবন্ধন, আর 3 হচ্ছে অ্যালকাইন। তাহলে আমার অ্যালকিনটা কোন দিক থেকে নামকরণ করলে শুরুর দিকে থাকবে, এদিক থেকে নাকি এদিক থেকে? এদিক থেকে করলে 3 নম্বরে, আর এদিক থেকে করলে 4 নম্বরে। তো আমরা এটা কোন দিক থেকে করবো বলো? অবশ্যই এদিক থেকে করবো। আচ্ছা এখানে একটা কথা আছে, আরেকটা কাজ করতে হবে, যে এদিক থেকে করলে এটা 3-এ, আর এদিক থেকে করলে এটা 4-এ। ওকে ফাইন, বাট এর সাথে আমার যে ত্রিবন্ধন আছে, এখন ত্রিবন্ধন তুমি যদি যোগ করো তাহলে দেখো তো কী হয়, এই 3 আর 6 কত হয়? 9। আর এদিক থেকে এটা 4 আর 1 5, কোনটা ছোটো হচ্ছে? এদিক থেকে করলে ছোটো হচ্ছে, দ্যাটস ওয়াই নামকরণটা তুমি করবা কোন দিক থেকে? এদিক থেকে। তাহলে কত হবে এটা? হেক্স 3-in-1-9। নেক্সট দেখো, বেনজিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টের দরকার হয়? এখানে লাগবে হচ্ছে Na2+। এই বেনজিনের কতিপয় বিক্রিয়া লিখে দিয়েছি, নাইট্রোশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, আর হচ্ছে হ্যালোজিনেশন। এই নাইট্রোশনে লাগবে Na2+, সালফোনেশন SO3+, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে CH3+, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে লাগবে হচ্ছে CH3CO+, আর হ্যালোজিনেশন হচ্ছে হ্যালোজেনগুলো লাগবে। আর এখানে প্রভাবক হচ্ছে সালফুরিক অ্যাসিড, গাঢ় সালফুরিক অ্যাসিড, সালফোনেশনেও গাঢ় সালফুরিক অ্যাসিড, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে অনাব্দ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে কী হয়? টলুইন তৈরি হয়, এবং উডস্ফেরিক বিক্রিয়ায় টলুইন তৈরি হয়। এইটাই ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনও তোমার প্রভাবক হচ্ছে অনাব্দ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর হ্যালোজিনেশনের প্রভাবক ফেরিক ক্লোরাইড। সো এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের জৈব যৌগ। নেক্সট আমরা পড়বো হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। ইফতার টাইম হয়ে যাচ্ছে, পৃষ্ঠা আর কয়টা আছে? আচ্ছা 4টা পৃষ্ঠা, বাজে কয়টা এখন? আচ্ছা শেষ করে দিতে পারবো, আই থিঙ্ক শেষ করে দিই। দেখো এখানে তোমার কোশ্চেন, তোমার 24-25 সেশনে ছিল 2টা, আর তার আগেরগুলোয় একটা করে কোশ্চেন ছিল। সো খুব বেশি কোশ্চেন হয় না। সো কী কী হয় একটু দেখো, কোনটি বিজারক নয়। এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার সরাসরি তোমার এক্সাম্পল দেওয়া যায় কোনটি জারক, কোনটি বিজারক, বা কোনটি জারক নয়, কোনটি বিজারক নয়। প্রথমে যেটা মনে রাখবা, জারক বিজারক উভয় রূপে যারা ক্রিয়া করে, সেই সিরিয়ালটা হচ্ছে যে আয়োডিন ও ওজন কোনো সাপার ফেরাস না। আয়োডিন ফর আয়োডিন, ওজন ফর ওজন, কো ফর কার্বন মনোক্সাইড, নো ফর নাইট্রিক অক্সাইড, অর্থাৎ কোনো, CO NO কোনো, সাপার, সা দিয়ে হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, সালফিরাস অ্যাসিড,
পার হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, ফেরাস ফে দিয়ে হচ্ছে ফেরাস আয়ন আর কি ফেরাস অক্সাইড, আর না দিয়ে হচ্ছে নাইট্রাস অ্যাসিড HNO2। তাহলে এরা সবাই জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। এরপর আসো বিজারক রূপে কারা ক্রিয়া করে, এটা মনে রাখবা। হাই, কারো কি আজ সালফার ডাইঅক্সাইড নাই? হাই ফর হাইড্রোজেন প্লাস হাইড্রোজেনের সকল যৌগ, তারপর হচ্ছে কারো ফর কার্বন প্লাস কার্বনের সকল যৌগ কি KI অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড। আজ এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4 এবং আস যৌগ যেমন ফেরাস অক্সাইড। এরপর সালফার ডাইঅক্সাইড ফর সালফার ডাইঅক্সাইড, নাই ফর নাইট্রোজেনের সকল যৌগ। তো আমার জারক বিজারক উভয় রূপে কারা ক্রিয়া করে জানলাম, বিজারক রূপে কারা ক্রিয়া করে জানলাম। তাহলে বাকিগুলা কি হবে? জারক। আর জারকের জন্য আরেকটা বিষয় মনে রাখতে পারো তোমার হচ্ছে, আর এই দুটো একটু মনে রাখবে যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুটা কি আমাদের জারক। আর এরপরে যেটা মনে রাখতে পারো, যেসব যৌগের অক্সিজেনের সংখ্যা অন্য সব পরমাণুর সংখ্যার সমষ্টির সমান বা বেশি তারা জারক। কি বললাম? যেসব যৌগের অক্সিজেনের সংখ্যা অন্য সব পরমাণুর সংখ্যার সমষ্টির সমান বা বেশি তারা জারক হবে। এখন একটু আসো, প্রথমে তুমি যদি দেখো যে কোনটি জারক বিজারক নয়, অর্থাৎ আমার এখানে জারক বের করতে হবে। তো দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এটার ক্ষেত্রে অক্সিজেনের সংখ্যা কী হয়েছে? অন্য সব পরমাণুর চেয়ে কি বেশি হয়েছে না? অক্সিজেন 2টা আর ম্যাঙ্গানিজ হচ্ছে 1টা, তাহলে অ্যান্সার আমাদের এটা। আর আমাদের যেহেতু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক হিসেবে লিখে রাখছি, সো আমরা এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কই থেকে পাই? সাধারণত আমরা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকেই পাই, তাই না? সো এটা আমাদের জারক। আর বাকি তুমি দেখো এই যে কার্বন মনোক্সাইড, আয়োডিন, তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো সব কি আমার বিজারক হিসেবে কাজ করে। আর কি তোমার এই জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। সো আমাদের অ্যান্সার হবে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। দেখো নেক্সট কোশ্চেন কী আছে এখানে, বিক্রিয়া দিয়ে আছে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড। সো এগুলো তৈরি হওয়ার পরে বলা হয়েছে এখানে বিজারক কোনটা। এর জন্য মনে রাখবে জারণ সংখ্যা বাড়লে হয় জারণ, কমলে হয় বিজারণ। জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়। জারক অন্যের জারণ ঘটায়, বিজারক অন্যের বিজারণ ঘটায়। অর্থাৎ জারক বিজারক যার যা নাম সে অন্যেরটা ঘটায় এবং নিজেরা উল্টোটা হয়। আর জারণ মানে সারণ, সারণ মানে কি ইলেকট্রন ত্যাগ। সো এখন এই বিক্রিয়া যদি দেখো এখানে তোমার কপার, এটাই এখানে লিখছি, কপারের এখানে জারণ মান কত? +2, অক্সিজেন কত? -2, তাহলে 4টা অক্সিজেন কত হবে? -8, আর এটা হচ্ছে +2, তাহলে আলটিমেটলি সালফারের কত দাঁড়াবে এখানে? +6, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম +1, আয়োডিন -1। এখন এখানে আসো Cu2I2, এখানে তোমার আয়োডিনের -1, তাহলে কপারের কী হবে? +1, আর এখানে আয়োডিন কি? ও সিঙ্গেল মানে মুক্ত অবস্থায় আছে, তাহলে ও কি 0। আর এখানে তোমার পটাশিয়াম কি +1, আর অক্সিজেন কয়টা? 4টার জন্য হবে কত? -8। তাহলে ওর এখানে 8 আর ওর এখানে কত হয়? 2, তাহলে ওর সালফারে থাকে কত? 6। এখন আসো দেখো তো তোমার জারণ সংখ্যা বাড়ছে কার কমছে কার? আমার বিজারক হওয়ার জন্য কী হইতে হবে বলো? বিজারক তো কী হবে? জারিত হবে, তাই না? তো জারণ সংখ্যা বাড়বে। এইদিকে দেখো জারণ সংখ্যা বাড়ছে কার? কপারের এখানে 2, এখানে হয়েছে 1, কমছে, তাহলে এটা হবে না। সালফার 6, সালফার 6, কিছুই হয় নাই। এখানে আসো অক্সিজেন -2, এখানে দেখো -2, পটাশিয়াম +1, পটাশিয়াম +1 সেম, এখানে আয়োডিন -1, এখানে 0, এখানেও -1, এখানে 0, এখানে তো 0। সো মাইনাস বড় না 0 বড়? অবশ্যই 0 বড়, তার মানে কি এখানে বাড়ছে, তাহলে বাড়ছে কার? আয়োডাইড আয়নের, তাহলে অ্যান্সার আমাদের আয়োডাইড আয়ন। নেক্সট কোয়েশ্চেন, কোনো নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের ট্রাইটোশনের সমাপ্তি বিন্দুতে 3 মিলিলিটার 0.01 মোলার সিলভার আয়ন প্রয়োজন হয়। নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ppm? এখানে মনে রাখবে ঘনমাত্রা থাকলে ppm = SM × 1000, m হচ্ছে গ্রামাণবিক ভর। আর আরেকটা মনে রাখবে হচ্ছে যে V1S1 = কি V2S2, V আয়তন, S ঘনমাত্রা। এখনও সেই কোশ্চেনে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আয়তন আছে 1 লিটার অর্থাৎ 1000 মিলিলিটার। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত এটা আমরা বের করব। সিলভারের আয়তন 3 মিলিলিটার, সিলভারের আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। তো আমরা V1S1 = V2S2 করে আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করলাম, সেটা হচ্ছে এটা যে 0.03/1000। এখন তাহলে ppm একক ঘনমাত্রা কী হবে? এই SM × 1000, তাহলে এই S এর ভ্যালু এখানে লিখলাম, আর m ক্লোরিনের ভর কত? 25.5 × 1000, তাহলে নিচের 1000 এই 1000 বাদ, তাহলে এখানে কি আছে 0.03, আর এখানে কি 35.5। সেটাকে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 1065। দেন দেখো এখানে 0.2 ঘর আগে, এখানে 1 ঘর আগে, তাহলে এখানে দশমিক কয় ঘর আগে থাকবে? 3 ঘর আগে। তাহলে অ্যান্সার তোমার 1.065 ppm। পরবর্তী প্রশ্ন, 1.008 গ্রাম হাইড্রোজেনে অনুসংখ্যা কত? দেখো এটার জন্য এই ফর্মুলা একটু মনে রাখো, এটা তোমার কাজে লাগবে। N = PV/RT = W/M = X/Na = VL/Y.4 = SVL। এখানে N মোল সংখ্যা,
পি চাপ, ভি আয়তন, আর মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, ডাব্লিউ ভর বা দেয়া ভর, এম গ্রামাণবিক ভর, এক্স হচ্ছে পরমাণু অণুর সংখ্যা, এন এ অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, বিএল লিটার একক আয়তন, এস ঘনমাত্রা। তুমি দেখবে তোমার কি কি ডেটা দেয়া আছে ওইটার উপর ডিপেন্ড করে তুমি এখানে ফর্মুলা ইউজ করবে। এখানে তোমার ডাব্লিউ দেয়া আছে, তোমার এম তুমি জানো, হাইড্রোজেনের ভর তাহলে কত হবে জানো, এখানে এক্স এর অণু সংখ্যা বের করতে হবে। এখন দেখো তো এই অণু সংখ্যা আর হচ্ছে এই ডাব্লিউ বাই এম দিয়ে ফর্মুলা কোনটা ইউজ করা যেতে পারে? এই যে এখানে ডাব্লিউ বাই এম আছে, এখানে এক্স আছে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করবো, এটাই লিখছি দেখো, এক্স বাই এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু এন এ। সো ভ্যালুগুলো জাস্ট লিখে দাও, লিখে ক্যালকুলেশন করো, কাজ হয়ে যাবে। যে তোমার 1.008 1.008 ব্যানিশ, আর 2 এটার মধ্যে কতবার যাবে? 2 এটা অর্ধেক করলে কি হবে? 3.0115, আর সাথে তোমার এই 10⁻³ শেষ। নেক্সট কোয়েশ্চেন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়ায় উৎপন্ন পটাশিয়াম ক্লোরাইড এর পরিমাণ কত? ওকে, তাহলে আমার এখানে আমি আগে বিক্রিয়াটা করি। এই বিক্রিয়া হচ্ছে আমার এটা, পটাশিয়াম ক্লোরাইড একে উত্তপ্ত করলে কি হয়? 2 অণু পটাশিয়াম ক্লোরাইড ও 3 অণু অক্সিজেন তৈরি হয়। তো দেখো এই পটাশিয়াম ক্লোরাইডের ভর কত আর এখানে অক্সিজেনের ভর কত লিখলাম। তো লেখার পর আমার যে কাজ সেটা হচ্ছে যে আমার এখানে এই পটাশিয়াম ক্লোরাইড কত মোল আছে? 2 মোল। তাহলে 2 মোলের ভর কত? এখানে তো আমরা বের করছি 149 গ্রাম। আর তুমি হচ্ছে যদি কিছু না করতে চাও, তুমি যদি চাও যে এটা তুমি করবা না, তাহলে ডিরেক্ট যেটা করবা এই জায়গা থেকে সরাসরি বের করে নিবা, ঠিক আছে? অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার যদি কোশ্চেনটা বলতো যে অক্সিজেন এর পরিমাণ কত, তাহলে অ্যান্সার হয়তো 96 গ্রাম। যেহেতু এখানে পটাশিয়াম ক্লোরাইড বলছে সেই কারণে অ্যান্সার 149.2 গ্রাম। দেখো আমি এখানে এটার ভর হচ্ছে তোমার 74.5 হিসাব করছি, আর ওরা যেহেতু এখানে দিয়ে রাখছিল হচ্ছে তোমার 74.6, সেই কারণে আর কি এটা হিসাব করলে এটা হয়। সেটা চিন্তার কিছু নেই, নিতে পারবা। নেক্সট কোশ্চেন, মজার একটা পড়া, এটা একটু মনোযোগ দাও। দেখো এখানে কি বলছিল, তোমার পিএইচ এর মান 9 থেকে 10 হলে ফেনফথ্যালিন নির্দেশক কোন বর্ণ ধারণ করবে? দেখো নির্দেশকের বর্ণ অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে কি কি হয়? ইন্টারেস্টিং একটা পড়া, একটু জাস্ট মনোযোগ দাও। মিথাইল প্লাস থাইমাল ব্লু অম্ল, লালু রেড লুলা ব্লু লুনি। কি বললাম? মিথাইল প্লাস থাইমাল ব্লু অম্ল, লালু রেড লুলা ব্লু লুনি, আর ফেনফথ্যালিন বর্ণহীন প্লাস লালচে বেগুনি। এই 4টা মনে রাখবা। লা ফর লালু, লু ফর হলুদ, নি ফর নীল, যে লা লাল, লু হলুদ, নি নীল। আর তোমার এখানে চাইছে হচ্ছে ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন কি হয়? বর্ণহীন এবং লালচে বেগুনি। তো এখানে আছে শুধু বেগুনি, অ্যান্সার হচ্ছে বেগুনি। আর বাকিগুলা কি মনে রাখবা? দেখো আমার নির্দেশক কী কী আছে? ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমাল ব্লু অম্ল, থাইমাল ব্লু ক্ষার, ব্রোমোথাইমাল ব্লু, কিসল রেড, ফেনল রেড। সো ফেনফথ্যালিনের জন্য তো অম্লীয় মাধ্যমে বর্ণহীন আর ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি। আর মিথাইল অরেঞ্জ, তো মিথাইল থাকলে কি বলছিলাম? লা লু, লা ফর লাল, লু ফর হলুদ, মিথাইল রেড। সো মিথাইল, দেখো তাহলে মিথাইলের জন্য কি হবে? এটা কিন্তু মিথাইল আছে, রেডও আছে, তুমি কোনটা নিবা? তুমি অবশ্যই মিথাইল নিবা। তাহলে মিথাইল, লালু, লাল হলুদ। এরপর থাইমাল ব্লু অম্ল, থাইমাল ব্লু অম্ল থাকলেও লালু, লাল হলুদ। থাইমাল ব্লু এটা ক্ষার, তাহলে এটা কি? তোমার ব্লুর ক্ষেত্রে কি বলছিলাম? ব্লু লুনি, লু হলুদ, নি নীল। তারপর হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু, ব্লু তাহলে কি? লু নি, লু হলুদ, নি নীল। ক্রিসল রেড, রেড থাকলে কি? লুলা, তাহলে লু হলুদ, লা লাল। ফেনল রেড, রেড থাকলে লুলা, লু হলুদ, লা লাল। আশা করি এই টাইপ থেকে যদি কোনো কোশ্চেন করে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবা। আসো এখন আমরা চলে আসি আমাদের চলতুরিতে। এখানে তোমার 24-25, 23-24, 22-23 এবং 21-22 এই 4 বছর 2টা করে কোশ্চেন আসছিল, আর 20-21 আসছিল 1টি। তো প্রথম প্রশ্ন, ক্যালোমিলের সংকেত কোনটি? Ag2Cl2। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে মনে রাখবে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে ব্রাইন বলে। নেক্সট কোশ্চেন, কোনো কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা পড়বে? কী কী দেয়া আছে আমি লিখলাম। আমার সময় হচ্ছে এখানে 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড, তড়িৎ প্রবাহ 1.25 অ্যাম্পিয়ার। এখানে ভর হচ্ছে কি? আমার যেহেতু কপারের কথা বলছে, কপারের ভর হচ্ছে তোমার 63.5 গ্রাম। তো আমরা কি জানি? x/n = w/m, তাহলে x = কি হবে? w/n/m। এরপর আমাদের w কি? MIT/EF, তাই না? সো w হচ্ছে MIT/EF। এখন জাস্ট তুমি কি করবে? এই ভ্যালুগুলা বসাই দিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে।
তবে এমন বড় ম্যাথ আসলে আমি তোমাকে বলবো হচ্ছে তুমি স্কিপ করবা। কেন স্কিপ করবা? কারণ জিএসটির কোশ্চেন তো দেখছো খুবই ছোট একটু জায়গা থাকে, ওই জায়গায় আসলে ক্যালকুলেশন করার মতো তেমন কোনো জায়গা থাকে না। সো এই টাইপের কোশ্চেন স্কিপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর তুমি যেটা একটু ধরো এই পর্যন্ত এসে তুমি আন্দাজে অ্যান্সার করবা, সেটারও কোনো ওয়ে নাই। কারণ এই যে 14.04, 14.04 এই দিয়ে দেখো তোমার অ্যান্সার পাশাপাশি দুটো অ্যান্সার দেওয়া আছে। সো এগুলো তোমার অ্যান্সার না করাই বেটার। বাট তোমার যদি ক্যালকুলেশন করার অ্যাবিলিটি ভালো থাকে তাহলে করতে পারবা। তাহলে ধরো তুমি এটা দেখেই বুঝতে পারবা যে এটা আসলে অ্যান্সারটা কত হবে। যেমন ধরো আমি এটা দেখলে বুঝতে পারবো যে এখানে তোমার 5420 আর এখানে হচ্ছে 386, এটা হলে কত হবে? এটা অবশ্যই 14 হবে, 1 পয়েন্ট সামথিং হবে না। তো 14 আর সাথে হচ্ছে 10 টু দি পাওয়ার কী আছে 21। ওকে ফাইন, তাহলে আমার 21 যেটা সেটা অ্যান্সার। বাট তোমার যদি এমন হয় যে ভাই তুমি ক্যালকুলেশন ভালো করতে পারো না, তাহলে ভাই এই জিনিসগুলো স্কিপ, কারণ চান্স পাওয়ার জন্য সব তোমার করতে হয় না। দেখো নেক্সট কোয়েশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রদত্ত কোষ্ঠীর কোষ বিভব কত হবে? ওকে, কিছু ভ্যালু দেওয়া আছে। এই কোষ বিভব বের করার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে, সো এটা জাস্ট কি ফর্মুলা, ইসেল ইজ ইকুয়াল টু নট সেল মাইনাস 0.0592 ডিভাইড বাই এন লগ উৎপাদ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার উৎপাদনের মূল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের মূল সংখ্যা। দেখো এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, বাট এই টাইপের কোয়েশ্চেন থাকলে অ্যান্সার না করা বেটার। তুমি এই টাইপটা করতে পারবা। এটা যদি তুমি দেখো, এটা যেটা হবে তোমার ইনঅর্সেল মানে হচ্ছে কি, ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন, অর্থাৎ অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। সো যে ভ্যালুগুলো আছে লিখলাম, আর এর সাথে এখানে এন, এন কি আমাদের এই আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। সো আমার এখানে নিকেল, তাহলে এখানে কি হবে নিকেল 2+, তাহলে এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, আচ্ছা লগ উৎপাদ হচ্ছে আমার সিলভার আর বিক্রিয়ক হচ্ছে নিকেল। সিলভার হচ্ছে একটা আর নিকেল হচ্ছে এখানে কি 2টা। তাহলে ভ্যালু বসাই দিলাম 0.01 আর 0.01 হোল স্কোয়ার, তাহলে উপরে 0.01 বাদ আর নিচে থাকবে তাহলে 0.01। দেন এটাকে আমরা কি লিখতে পারবো 1/10, তাহলে উপরে 10 চলে আসবে, হয়ে যাবে লগ 10, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1। আর এটাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এটা হলো, হবার পর এইখানে যেটা ছিল 1.05 মাইনাস 0.0296, এটা মাইনাস করলে হয়ে যাবে 1.0304। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বাট অপশন আমাদের এটা নাই। এখন দেখো পরের কোশ্চেন, জিঙ্ক আয়ন জিঙ্ক আর এখানে হচ্ছে কপার আয়ন কপার, তড়িৎদ্বার দুটির বিজারণ বিভবের মান দেওয়া আছে, তড়িৎদ্বার দুটি দিয়ে তৈরি কোষের বিভব কত হবে এটা তোমার বের করতে হবে। এটা তুমি কীভাবে বের করবা? এটা নর্মাল যে ইথেল ইজ ইকুয়াল টু অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। কথা হচ্ছে অ্যানোড একে থাকবে ক্যাথোড একে থাকবে। এটার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ওই ধাতুর সক্রিয়তার সিরিজ। হ্যাঁ, ধাতুর সক্রিয়তার সিরিজের জন্য তো পৃষ্ঠা একটা রেখেছিলাম, ওটা গেল কোথায়? আচ্ছা যাই হোক, ওটা বই থেকে দেখে নিয়ে দরকার হয়। অবশ্যই ওটা আমি ভালোভাবে লিখে দিয়েছিলাম। আচ্ছা ওটা তোমরা আমার করিও, সেকেন্ড পেপার ক্লাস তো দেখবা, ওইখানে ওটা লিখে দেওয়া আছে দেখবা। তো সেখানে দেখবা যে আমাদের জিঙ্ক আর কপারের মধ্যে আমাদের জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে, কারণ সক্রিয়তা সিরিজে উপরেরগুলা কি অ্যানোড আর নিচেরটা ক্যাথোড। সেখানে দেখো আমার জিঙ্ক আর কপারের মধ্যে সক্রিয়তা সিরিজে জিঙ্ক উপরে থাকে আর ক্যাথোড নিচে থাকে, দ্যাটস জিঙ্ক অ্যানোড আর ক্যাথোড হচ্ছে কপার হচ্ছে ক্যাথোড। তাহলে হচ্ছে এখানে ভ্যালুগুলো আমরা নিব। এখন ভ্যালুগুলো কীভাবে নিবা? আমাদের জারণ বিভব আর বিজারণ বিভব এদের মান সমান, শুধু কি চিহ্ন বিপরীত। এখানে আমার জিঙ্কের তো জারণ বিভবের মান নিতে হবে, তাহলে এখানে জারণ বিভবের মান কত হবে? এটা আছে বিজারণ বিভব মাইনাস 0.74, তাহলে তোমার এটা জারণ বিভব কী হবে প্লাস 0.74, এই লিখলাম প্লাস 0.74। আর হচ্ছে তোমার কপারের বিজারণ বিভব যেটা হচ্ছে প্লাস 0.34, সো 0.34 লিখলাম, সো দুটো যোগ করলে প্লাস 1.08 বিভব, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা ইফতার করার জন্য হচ্ছে খুব দ্রুত করে ফেলতেছি, আই এম সরি, একটু বুঝে নিও তোমরা। এরপর দেখো আমাদের লাস্ট পৃষ্ঠা চলে আসছি, এরপর আমাদের শেষ। সেখানে কি আছে, হাফ মোল কপার আয়নে জারিত করতে কত ফ্যারাড চার্জের প্রয়োজন? এটা হাবিবুর কোশ্চেন। মনে রাখবে 1 মোল সমান কি আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যার সমান সংখ্যক ফ্যারাড। এরপর আমাদের 1 মোল সমান চার্জের সমান সংখ্যক ফ্যারাড,
তাহলে এই যে কপার থেকে কপার আয়ন হইতে আমার ইলেকট্রন লাগে কত মোল? 2 মোল। তাহলে এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 2 মোল। তাহলে 1 মোল সমান কি 2 ফ্যারাড। তাহলে আমার হাফ মোল সমান কি হবে? হাফ ইন্টু 2 ফ্যারাড সমান কি 1 ফ্যারাড। তাহলে অ্যান্সার কি এখানে 1 ফ্যারাড। বা তুমি চাইলে এটাও করতে পারো যে কপার আয়ন 2+, তাহলে এখানে চার্জ 2, তাহলে 1 মোল সমান 2 ফ্যারাড, তাহলে হাফ মোল সমান কত? হাফ ইন্টু 2 ফ্যারাড সমান 1 ফ্যারাড। যে কোনো একভাবে করলেই হবে। নেক্সট কোশ্চেন, লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ স্বরূপে ব্যবহৃত হয় কোনগুলো? দেখো লবণ সেতু KCl KNO3 NH4 NO3 Na2 SO4 এর ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। এখানে পরোক্ষ সংযোগ বর্তনী পূর্ণ করে, চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। তো দেখো এই জিনিসগুলো আমি আগে যখন ক্লাস করাইছি তখন এই ডিটেলস লিখে দিছি, মানে ওইগুলো করলেই দেখা গেছে তোমার জিএসটির জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। সেগুলো আসলে নতুন করে লেখার দরকার ছিল না, বলে দিলেই হতো। নেক্সট কোশ্চেন দেখো এখানে কী আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোন সেলটি পরিবেশ বান্ধব? সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। যে হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব, সেটা ইউনিভার্সিটির কোশ্চেন। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ হচ্ছে তোমার 1.23 ভোল্ট। এটা হচ্ছে ইউনিভার্সিটির কোশ্চেন, আর এটা নবায়নযোগ্য। লাস্ট কোশ্চেন, 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? সো আই আছে, টি আছে, ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু কি MIT/EF। এম এর ভ্যালু লেখো, আই এর ভ্যালু লেখো, টি এর ভ্যালু লেখো, ই এর ভ্যালু লেখো, এফ এর ভ্যালু লেখো। সো লিখলে কাটাকাটি করে সব এটা হয়ে যাবে। এখন কাটাকাটি কীভাবে করবা? দেখো তোমার আমরা এটাকে আগে ভগ্নাংশে কনভার্ট করি। 63.5 এটাকে লিখলাম 635, দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। এবার 965 লেখো, লিখলাম। তাহলে দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা 0 হয়ে গেল। এখন আসো কাটাকাটি, এই দুইটা জিরো ভ্যানিশ। আর এখানে যখন করবা তখন যেটা হবে, তুমি যদি এই জিরো আর এই জিরো ভ্যানিশ করলাম, এরপর দেখো যে 2 দিয়ে কাটো, তাহলে কী হবে? 4-এর মধ্যে 2 যাবে 2 বার, 10-এর মধ্যে 2 যাবে 5 বার। ওকে ফাইন। এরপর দেখো এই যে 5, এই 5 635-এর মধ্যে যাবে 127 বার, কারণ 6 6 1, এরপর হাতে 1 থাকবে, হবে 13। তাহলে 10 5 দুগুণা 10, 2, দেন থাকবে 3, 3 আর 5 35, তাহলে হচ্ছে কি 5 7 35, এটা হয়ে গেল। এই তো। আর 965 ভ্যানিশ, আর এখানে 2 আর 2 ভ্যানিশ হয়ে যায়, শেষ। তো যেটা থাকে 127/10, তার মানে এখানে 0 একটা, তাহলে দশমিক আসবে 1 ঘর আগে, তাহলে 12.7, এই তোমাদের অ্যান্সার। আর লাস্ট ইয়াটা হচ্ছে খুব দ্রুত করে ফেললাম, কারণ হচ্ছে ইফতার করতে হবে, অলরেডি টাইম হয়ে গেছে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।